এ এ কি দেখলাম মা? আমি কি দেখলাম? এমন ভয়ঙ্কর দৃশ্যের মানে কি মা? মানে কি? যা দেখলেন সব ঠিকই দেখেছেন ঠাকুর মশাই। তাহলে কি তুই? আপনি ঠিকই দেখেছেন ঠাকুর মশাই, আর এখনো সব ঠিক দেখছেন। সবই মায়ের ইচ্ছে ঠাকুর মশাই। পাপীদের শাস্তি মা নিজে দিচ্ছেন। এসবের মাঝে আসবেননি ঠাকুর মশাই, এসবের মাঝে আসবেননি। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভয়ের গল্প নিয়ে আমার এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। তোমরা আজকের গল্পটা যারা শুনছো, তোমরা কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু আমায় প্রত্যেকে কমেন্ট করে জানাও। তোমরা চাইলে কিন্তু আমায় ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার ইনস্টা আইডি একদম গল্পের মোশন পোস্টারে দিয়ে রেখেছি, এছাড়া ডেসক্রিপশনের ওপরেও রয়েছে। সো সেখান থেকে সবাই যাও আর আমায় ইনস্টাতে ফলো করে এসো। চাইলে আমায় ইনস্টাগ্রামে মেসেজও করতে পারো, মোটামুটি অনলাইন থাকি, সো গল্প করা যাবে। আর তোমাদের স্কেরি টেলসের বিভিন্ন যে সমস্ত আপকামিং প্রজেক্টস রয়েছে সেগুলির বিষয়ে আমি নিজে তোমাদের লেটেস্ট আপডেটস দেওয়ার জন্য স্কেরি টেলসের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি। সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি। সো তোমরা অবশ্যই কিন্তু স্কেরি টেলসের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে সাগর ঘোষের কলমে একটা গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প, কঙ্কালী কালীর কোপ। আজকের গল্পটা কিন্তু বেশ ভয়ানক হতে চলেছে, একদম গোর হরর বলতে যা বোঝায় আজকের গল্পটা একদম সেই রকমের। তো আশা করছি আজকের গল্পটা তোমাদের বেশ ভালো লাগবে। যারা নতুন লিসনাররা আজকের গল্পটা শুনছো, তোমরা কিন্তু অবশ্যই এইরকম বিভিন্ন ভয়ের গল্প শুনতে স্কেরি টেলসকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে স্কেরি টেলসের নতুন গল্প আসলে সবার আগে তুমি জানতে পারো। শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প, কঙ্কালী কালীর কোপ। নারায়ণগঞ্জে বিদ্যুৎ ঢুকেছে, তবে হাতে গোনা কটা বাড়িতেই সেই ব্যবস্থা আছে। বাকিদের আর্থিক অবস্থাও তেমন নয়, আর অত বিলাসিতার চাহিদাও ওদের নেই। পুরনো গ্রামীণ জীবনযাপনেই তারা খুশি। কয়েকটা লাইট পোস্ট এককালে বসানো হয়েছিল, তবে বছর তিনেক হচ্ছে সেগুলোর মধ্যে শেষ লাইট পোস্টটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সারানোর কথাও কেউ আর ভাবে। ফলত দিনের আলো নিভলেই এই গাঁয়ের রাস্তাঘাট একেবারেই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। যদিও সন্ধে 7টার পরে পথে লোকজনও তেমন একটা থাকে না, আর এখন তো রাত বেশ গভীর, 12টা কি 1টা তো হবে। পথঘাটে কুকুর, শেয়াল আর নিশাচররা ছাড়া অন্য কোনো প্রাণী নেই। থেকে থেকেই তাদের ডাক ভেসে আসছে। ঝিঁঝির সম্মিলিত গানের সাথে তাদের ডাক মিশে অদ্ভুত একটা সুরের জন্ম হচ্ছে। লাইট পোস্ট না থাকলেও আজ পূর্ণিমা হওয়ায় দেখতে তেমন একটা সমস্যা হচ্ছে না। উজ্জ্বল বিশাল গোল থালার মতন চাঁদের মায়াবী জ্যোৎস্নায় সীমাহীন বাদা, দূরে কালো হয়ে থাকা জঙ্গল, তাল খেজুরের সারিতে ঢাকা মাটির পথ, সবই মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আরে, ওই আঁকা বাঁকা পথ ধরে একটা মানুষ হেঁটে যাচ্ছে না? হ্যাঁ, ওই তো এদিক ওদিক টলতে টলতে নেশায় বুঁদ গলায় গান গাইতে গাইতে লোকটা হাঁটছে। ওরে দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। না না না, সন্ধে নয়, সন্ধে নয়, রাত্রির, হ্যাঁ রাত্রির। ওরে দিন তো গেল, রাত্রি
হলো ঘরে নিয়ে চল আমারে। নেশাটা আজ একটু বেশি হয়ে গেছে চরণে। পায়ের টাল তো নেই, চোখের দৃষ্টিও একেবারেই ঝাপসা। মদ খাওয়াটা চরণের রোজকার কাজ। দুবেলা মদ না খেলে ওর পেটের ভাতই হজম হয় না। নারায়ণগঞ্জের সবকটা মাতালি চরণ ধোপার এলেমের কথা জানে। মদ খাইয়ে চরণের পা টলিয়ে দিয়েছে এমন লোক এ তল্লাটে খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আজ যে কী হলো, একটাই দেশি মদের বোতল একা খেয়েছে, এটা তো ওর কাছে সকালবেলা মুখ ধোয়ার মতো, তাতেই এত নেশা চড়ে গেছে। নেশার বশে ও যে বাড়ির পথে না গিয়ে সম্পূর্ণ বিপরীত পথে হাঁটতে শুরু করেছে, আর এই পথের শেষেই যে পুরনো শ্মশান সেটাও ওর খেয়াল নেই। খেয়াল থাকলে আর যাই হোক এই কাজটা করতো না, কারণ নারায়ণগঞ্জের পুরনো শ্মশান এ তল্লাটের সকলের আতঙ্কের জায়গা। নয় নয় করে সখানেক ভয়ঙ্কর অলৌকিক ভৌতিক গল্প ওই শ্মশানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আসলে এই পুরনো শ্মশান পরিত্যক্ত হয়ে পড়ে আছে তা কম করেও 100 কি 150 বছর তো হবে। আর নারায়ণগঞ্জ একেবারেই অজপাড়াঙ্গা এলাকা। এসব দিকে এমন পরিত্যক্ত শ্মশানঘাট মানেই সেটা অপশক্তিদের বাসা। এর সাথে কিছু অভিশাপের গল্প মিশে ব্যাপারটাকে আরও জমজমাট করে দিয়েছে। অবশ্য সেসব অভিশাপ আদৌ এই শ্মশানঘাটের উপরে আছে কি না সেটা একেবারে হলপ করে কেউ বলতে পারে না। তবে মানুষের মনে জায়গাটাকে নিয়ে দারুণ ভয় আর আতঙ্ক সময়ের সাথে তাল মিলিয়েই থেকে গেছে। আরও কিছুটা এগিয়ে এবারে চরণ থমকে দাঁড়িয়ে পড়ল, গান থামিয়ে বলল, আরে শালা, এখনো ঘরের দেখাই পেলাম নি। এই ঘর রে, কই গেলি বাপ, দেখা রে ঘর। আরও কিছুটা এগিয়ে গেল, কিন্তু ঘরের কোনো দেখা না পেয়ে আবার দাঁড়িয়ে পড়ল। আরে এখানে তো কোনো ঘরই দেখতেছি না। চাইলে মনে হয় ভুল পথে এসে গেছি। হো হো করে কিছুক্ষণ হাসলো। হায়রে সারা, এই চরণের একখানা বাংলাতেই এত নেশা হয়ে গেছে, সারা ঘরের পথই ভুলে গেছি। পঞ্চু বেটা ভালো মদ আনতেছে। এখন যাই, ঘর যাই, কমলাটা নইলে শেষিয়ে কালা করে দেবে। চরণ ঘুরল আর একেবারে পাথরের মতো জমে গেল। মুহূর্তের মধ্যে ওর সকল নেশা উবে গেল। চোখের সামনেও যা দেখছে তাতে এমন হওয়ারই কথা। হাওয়ায় ভেসে নিঃশব্দে ওর একদম মুখোমুখি এসে দাঁড়িয়েছে একটা মানুষ। না না না, মানুষ নয়। মানুষের মতো দেখতে হলেও ওটা মানুষ হতে পারে না, ওটা অন্য কিছু। জ্যোৎস্নায় ওই বিভৎস রূপ স্পষ্ট দেখতে পাচ্ছে চরণ। ওর মাথার একটা দিক কিসে যেন খেয়ে নিয়েছে, সেখান থেকে মস্তিষ্কটা বেরিয়ে এসেছে। ওই দিকের চোখটাও কিসে খুবলে তুলে নিয়েছে। মুখের অপর দিক থেকে মাংস খসে গিয়ে হাড় বেরিয়ে এসেছে। গোটা শরীরে কাদার সাথে অজস্র ক্ষত। না, সেসব ক্ষত থেকে রক্ত ঝরছে না, তার জায়গায় পচা গলা মাংস আর বিলবিলে কালো পোকা বেরিয়ে আসছে। মরা মানুষের মতো ফুলে সবজেটে হয়ে গেছে দেহটা। আর যে চোখটা দেখা যাচ্ছে সেটাতে কোনো মনই নেই, ফ্যাস ফ্যাস করছে সাদা ওই চোখটা। চরণ প্রচণ্ড জোরে চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না। মরা পচা বোঁটকা গন্ধে ওর নাক আর গলা দুটোই যেন বন্ধ হয়ে আসছে। ওর পা দুটো যেন মাটি আঁকড়ে ধরেছে, এক চুলও নড়তে পারছে না। বিভৎস দর্শন প্রেত মূর্তি এবারে তার পচা গলা হাত দিয়ে খপ করে চেপে ধরল চরণের গলাটা। তারপর গলা থেকে একটা ঘড়ঘড়ে শব্দ করে একটা কামড় বসিয়ে দিল ওর মুখে। নদীর স্রোতের মতো রক্ত চরণের শরীর বেয়ে গড়িয়ে নেমে ভাসিয়ে দিল গ্রীষ্মের মাটি ফাটা বাঁধা। প্রেত মূর্তি এবারে চরণের মুখের একটা দিক খাবলে তুলে নিলে চিবোতে শুরু করল। হাড় মাংস চেবানোর গা ঘিনঘিনে গন্ধ চূর্ণ বিচূর্ণ করে দিল রাতের নিস্তব্ধতা।
চরণের দেহটা ধূপ করে পড়ে গেল মাটির ওপরে। বিভৎস প্রেত মূর্তি ওর বুকের উপরে চেপে বসে হাড় মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। চরণের দেহটা শুধু থেকে থেকে কেঁপে উঠতে থাকলো। বসু মল্লিকরা এককালে এই নারায়ণগঞ্জের জমিদার ছিল। এখন সেই প্রথার বিলুপ্তি ঘটলেও বসু মল্লিকদের প্রভাব প্রতিপত্তি বেড়েছে বই এতটুকু কমেনি। ব্রিটিশদের এদেশে আসার আগে থেকেই বসু মল্লিকরা ব্যবসায়ী পরিবার। শোনা যায় ইংরেজদের সাথে ওরা সেকালে চুটিয়ে সোনা গয়নার ব্যবসা করত। সময়ের সাথে সেই ব্যবসার হাল পরিবারের বুদ্ধিমান ব্যক্তিরা ধরেন, ফলস্বরূপ সেই ব্যবসা আরও বেশি বিস্তার লাভ করেছে। এখন ব্যবসার হাল ওই বাড়ির বর্তমান কর্তা আনন্দমোহন বসু মল্লিকের হাতে। ওনার দক্ষতায় সেই ব্যবসা এখন আরও বড় হয়েছে। বসু মল্লিকদের ব্যবসা এখন দেশ ছেড়ে বিদেশেও বিস্তার লাভ করেছে। ওনার 4 ছেলে এখন দেশের নানান প্রান্ত থেকে ব্যবসা সামলাচ্ছে। তবে এখনও ব্যবসার মূল দিকটা উনি কড়া নজরে দেখেন। যে যাই করুক, প্রতি মাসের শেষে সকল হিসেব ওনার কাছে জমা করতে হয়। নারায়ণগঞ্জের মানুষের মনে বসু মল্লিক পরিবারের প্রতি শ্রদ্ধাও যথেষ্ট মাত্রায় আছে। আনন্দমোহন বাবুকে তো সকলে ভগবান জ্ঞানে সম্মান করে। এই গাঁয়ের লোক কর্তাবাবু বলতে অজ্ঞান। মানুষটা সত্যিই দেবতুল্য। অর্থের প্রাচুর্য থাকলেও অহংকারের ছিটে ফোঁটা নেই। এদেশের প্রায় সকল বড় বড় শহরে ওদের 2-3টে করে বাড়ি আছে। দেশের বাইরেও বেশ কয়েক জায়গায় বাড়ি রয়েছে। কিন্তু তারপরেও আনন্দমোহন বাবু এই অজপাড়াকা এলাকাতেই থেকে গেছে। ওনার মতে এই গ্রামেই উনি শান্তি পান, এখানেই জন্মেছেন আর এখানেই মরবেন। গাঁয়ের অন্যান্য মানুষদের নিজের পরিবারের লোকের মতন করে ভালোবাসে। প্রত্যেকের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। গাঁয়ের মানুষের আনন্দে যেমন আনন্দিত হন, তেমনি তাদের দুঃখে শোকাহতও হন। এই যেমন এখন চরণধোপার মা আর বউয়ের কান্নায় ওনার বুকও থেকে থেকে কেঁদে উঠছে। চরণের বাচ্চা বাচ্চা ছেলে দুটোর থমথমে মুখের দিকে তাকিয়ে দারুণ কষ্ট হচ্ছে ওনার। নারায়ণগঞ্জের ধোপাপাড়ায় চরণধোপার বাড়িতে আজ কান্নার রোল উঠেছে। গায়ের প্রায় সব মানুষ এসে ভিড় করেছে ওদের বাড়ির সামনে। সকলের চোখে মুখেই কৌতূহল আর চিন্তার ছাপ। একসাথে এতগুলো মানুষের গুনগুনানিতে ভরে আছে চতুর্দিকে, কিন্তু তার মধ্যেও চরণের মা আর তার বউ কমলার বুক ফাটা হাহুতাশ স্পষ্ট শোনা যাচ্ছে। সকালে গাঁয়ের পশ্চিমের বাদায় কাজ করতে গিয়ে কয়েকজন পুরনো শ্মশানে যাওয়ার রাস্তায় চরণের আধ খাওয়া ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহটা পড়ে থাকতে দেখে। প্রায় রাতে মদ খেয়ে চরণ বাড়ি ফিরত না। গত রাতেও যখন ও ফিরল না, তখন ওর বাড়ির লোকেরা ভেবেছিল অন্য দিনের মতো চরণ একেবারে ভোরের বেলায় ফিরবে, তাই তেমন চিন্তাও করেনি। আর সেই জন্যেই আজ সকালে যখন অনেকে মিলে চরণের আধ খাওয়া দেহটা নিয়ে এলো, তখন ধাক্কাটা ওরা আরও বেশি পেয়েছে। গায়ের শ্মশানকালী মন্দিরের পূজারী বিশ্বনাথ চক্রবর্তী এবারে এসে দাঁড়ালেন আনন্দবাবুর পাশে। কর্তাবাবু, ব্যাপারটা আমার মোটেও ভালো ঠেকছে না। আনন্দবাবু এমনি দারুণ চিন্তায় আছেন। এই কথা শুনে আরো চিন্তিত সুরে বললেন, কেন বলুন তো ঠাকুরমশাই? আপনি একটিবার ভেবে দেখুন কর্তাবাবু, এমনভাবে খুন করা কি সম্ভব? স্পষ্ট দেখা যাচ্ছে কিছুতে চরণের শরীর থেকে হাড় মাংস ছিঁড়ে খেয়েছে। হ্যাঁ, এ তো কোনো জন্তুর কাজও হতে পারে। তা ছেলেবেলায় ঠাকুরদার কাছে গল্প শুনেছিলুম বটে, এই নারায়ণগঞ্জে নাকি বাঘ থাকতো, কিন্তু এখন যতদূর জানি এখানে শেয়াল কুকুর বেড়াল ছাড়া আর কিছু সাপখোপ ছাড়া আর তেমন কোনো জন্তু থাকে না। তাহলে কর্তাবাবু কি বলতে চাইছেন শেয়ালের দলই চরণের এই দশা করেছে? এখানে যে ওই জন্তুগুলো আছে সেটা আমিও জানি ঠাকুরমশাই, কিন্তু আপনি সম্ভবত ভুলে যাচ্ছেন সুন্দরবনের জঙ্গল আর আমাদের নারায়ণগঞ্জের মধ্যে বাঁধা বলতে পিয়ালি নদীটুকু মাত্র। আর এখন দক্ষিণের জঙ্গলের দিকে নদী কতটা চওড়া আছে সেটা তো আপনি জানেন। ওইটুকু নালা পেরিয়ে আসতে বাঘের খুব একটা অসুবিধা হবে বলে তো মনে হয় না। এর আগেও তো ওই দিক দিয়ে বাঘ আমাদের গাঁয়ে ঢুকেছে। সে আপনি যাই বলেন কর্তাবাবু, ও কাজ কোনো জন্তুর বলে আমার মনে হচ্ছে না।
তা আপনার কি মনে হচ্ছে? ঠাকুরমশাই এবারে অল্পক্ষণ চুপ করে রইলেন। তারপরে চোখে মুখের ভাবে আরো বেশ কিছুটা রহস্য ফুটিয়ে তুলে বললেন, আমার মনে হয় কর্তাবাবু, কোনো রক্তলোভী ভয়ঙ্কর অপশক্তির আগমন ঘটেছে আমাদের গায়ে। আনন্দবাবু একেবারে ধার্মিক ব্যক্তি, ভূত ভগবান দুয়েতেই তার অগাধ বিশ্বাস। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে উনি রীতিমতো ঘাবড়ে গেলেন। থতমত খেয়ে বললেন, কি বলছেন আপনি ঠাকুরমশাই? কিন্তু আপনার হঠাৎ এমন মনে হচ্ছে কেন? ঠাকুরমশাই আবারও কিছুক্ষণ চুপ করে মাটির দিকে চেয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা তুলে গলার স্বর আরও নামিয়ে বললেন, এখানেও সব কথা বলা ঠিক হবে না। গাঁয়ের লোকেরাই সব শুনলে ভয়ে কাঁটা হয়ে যাবে। আজ সন্ধ্যায় আমি আপনার বাড়ি যাচ্ছি, তখনই নয় সব কথা বলবো। আনন্দবাবু ঠাকুরমশাইকে খুবই সম্মান করে, তাই কপালের ভাঁজ বাড়লেও তিনি আর কোনো প্রশ্ন করলেন না। তবে ব্যাপার যে খুব একটা সুবিধের নয় সেটা ঠাকুরমশাইয়ের কথা শুনে আর ওনার চোখ মুখের ভাব দেখেই তিনি বেশ বুঝতে পারলেন। যাই হোক, এরপরে আনন্দবাবুর হুকুমে চরণের আধ খাওয়া ছিন্ন ভিন্ন দেহটাকে খাটিয়ায় তুলে হরিধ্বনি দিতে দিতে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কয়েকজন। আনন্দবাবু আর ঠাকুরমশাইও গেলেন ওদের সাথে। অন্যদিকে গায়ের মেয়ে বউরা চরণের বউ আর মাকে সামলাতে লাগলো, কিন্তু তাদের কান্না ওরা আর থামাতে পারল না। কর্তাবাবু, আসবো? বসু মল্লিক বাড়ির বিশাল সুদৃশ্য বসার ঘরে গালে হাত দিয়ে দারুণ চিন্তিত মুখে বসেছিলেন আনন্দবাবু। কথাটা শুনে মুখ তুলে ঘরের দরজার দিকে তাকালেন। বৃদ্ধ ঠাকুরমশাই সেখানে দাঁড়িয়ে আছে। আনন্দবাবু উঠে দাঁড়িয়ে বললেন, ও ঠাকুরমশাই এসে গেছেন, আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। ঠাকুরমশাই ধীর পদক্ষেপে ঘরের মধ্যে এসে বসলেন আনন্দবাবুর মুখোমুখি। বলুন ঠাকুরমশাই, কি বলছিলেন? আপনার হঠাৎ ওই রকম মনে হওয়ার কারণটা কি? ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, এই ব্যাপারটা আপনাকে আরও আগেই আমার জানানো উচিত ছিল, কিন্তু এমন যে হবে সেটা সত্যিই আমি বুঝে উঠতে পারিনি। ব্যাপারটা শুরু হয়েছে দিন তিনেক আগে থেকে, মানে মন্দিরে চুরি হওয়ার পর থেকেই। রোজের মতো সেদিনও মন দিয়ে সন্ধ্যা আরতি করছি, হঠাৎ করেই গর্ভগৃহে কনকনে ঠান্ডা হাওয়ার একটা গোলা এসে ঢুকলো। সেই হাওয়ার ধাক্কাতেই আরতির প্রদীপ নিভে গেল। আমি আবার প্রদীপ জ্বালালাম, কিন্তু সাথে সাথে আবার হাওয়ার ধাক্কা এলো, আবার প্রদীপ নিভে গেল। আমার শরীরও দারুণ ভারী হয়ে গেল। এবারে হৃদস্পন্দনও বেড়ে গেল। বারবার মনে হচ্ছিল আরো বড় কোনো বিপদ আসতে চলেছে। আমার এই ধারণাটা আরো দৃঢ় হলো যখন তৃতীয়বার প্রদীপ জ্বালিয়ে আমি মায়ের মূর্তির দিকে তাকালাম। কেন ঠাকুরমশাই, মায়ের মূর্তিতে কি হয়েছে? ঠাকুরমশাইয়ের কম্পিত স্বর এবারে আরো কেঁপে উঠল। উনি বললেন, যা দেখলাম তাতে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেল কর্তাবাবু। দেখলাম মায়ের মূর্তিতে ফাটল ধরেছে। কি বলছেন ঠাকুরমশাই? মায়ের মূর্তিতে ফাটল ধরলো কেমন করে? জানি না কর্তাবাবু, আমি কিচ্ছু জানি না। আমার স্পষ্ট মনে আছে তৃতীয়বার প্রদীপ জ্বালানোর আগে পর্যন্ত আমি মায়ের মূর্তিতে কোনো ফাটল দেখিনি। কিন্তু এটা কি করে সম্ভব ঠাকুরমশাই? মায়ের মূর্তি নিরেট কোষ্ঠী পাথরের তৈরি, আর ওই কয়েক সেকেন্ডের মধ্যে সেই মূর্তিতে ফাটল। আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই। আর আমাকে এতদিন কিছু বলেননি কেন? আপনি কি জানেন না খুঁতযুক্ত মূর্তি পুজো করতে নেই? আমিও প্রথমটায় আপনার মতোই হতভম্ব হয়ে গিয়েছিলাম কর্তাবাবু, কিচ্ছু বুঝতে পারছিলাম না। সেই জন্যই আপনাকে কিছু বলিনি। আর চিন্তা করবেন না,
আমি খুব ভালো করে জানি ফাটা মূর্তি পুজো করতে নেই। এই কদিনে আমি প্রতিদিন মন্দিরে গিয়েছি বটে, তবে পুজো করিনি। মায়ের সামনে বসে বোঝার চেষ্টা করেছি এর মানে কি, কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। আর চরণের দেহ দেখার পর থেকে ব্যাপারটা কিছুটা আন্দাজ করছি। কি আন্দাজ করছেন? কর্তাবাবু, আমার মনে হচ্ছে মা আমাদের উপরে কোনো কারণে ক্রোধিত হয়েছেন, তাই হয়তো কোনো অপশক্তিকে পাঠিয়েছেন। কি বলছেন ঠাকুর মশাই? এই যে দেখি বিপদের ওপরে বিপদ। আনন্দবাবু একেবারেই ভুল কিছু বলেন। নারায়ণগঞ্জের ওপর দিয়ে এখন সত্যিই বিপদের ঝড় বইছে। কদিন আগেই এত বছরে যা হয়নি তাই হয়েছে। মায়ের মূর্তি একেবারে সোনায় মোড়া ছিল। বহু বছর ধরেই দেবী মূর্তি এমন স্বর্ণালঙ্কারে সুসজ্জিতা হয়ে আছেন, কখনো কোনো অঘটন ঘটেনি। কিন্তু দিন চারেক আগে সকালবেলা ঠাকুরমশাই মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের গর্ভগৃহের দরজার তালা ভাঙা, আর মায়ের মূর্তির গায়ে একটাও গয়না নেই। মধু নামের এক তাগড়াই পাহারাদার মন্দিরে থাকত, সেই থেকে তারও কোনো খোঁজ নেই। আনন্দবাবু মূর্তিকে আবার সোনার গয়নায় মুড়ে দিতে খুব একটা সময় নেন। পুলিশেও জানিয়েছেন ব্যাপারটা, মন্দিরে পুলিশি পাহারার ব্যবস্থাও করেছেন। ওনার চেনা জানাও আছে অনেক ওপর পর্যন্ত, পুলিশ কাজও করছে, কিন্তু এখনো এই চুরির কোনো কিনারা হয়নি। পুলিশের সন্দেহ মধুই সব গয়না লুট করে নিয়ে ভেগেছে, তারও কোনো খোঁজ এখনো মেলেনি। যদিও আনন্দবাবু আর ঠাকুরমশাই এই কথা মানতে নারাজ। এবারে তাহলে কি হবে ঠাকুর মশাই? মায়ের মূর্তি আপনি আজ বললে কালই আনিয়ে দিচ্ছি, কিন্তু তাতে কি মায়ের কোপ কমবে? আমার তা মনে হয় না কর্তাবাবু। গয়না চুরি যাওয়ার পরেও তো আপনি মায়ের মূর্তি দেখেছেন, তখন কিন্তু কোনো ফাটল ছিল না। হঠাৎ করে এমন ফাটল ধরা, না না কর্তাবাবু, এ অন্য কোনো ব্যাপার। মায়ের কোপের অন্য কোনো কারণ আছে। সে যে কারণেই হোক না কেন ঠাকুর মশাই, আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো গোটা নারায়ণগঞ্জের সামনে দারুণ বিপদ। এই গ্রাম যে একেবারে শ্মশান হয়ে যাবে। কথাটা ভাবা মাত্র আনন্দবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠাকুরমশাই যেন একটু কেঁপে উঠলেন। কারণটা হচ্ছে দেবী শ্মশানকালীর প্রতিষ্ঠার ইতিহাস। শোনা যায় দেবী প্রথমে ছিলেন নারায়ণগঞ্জের পুরনো শ্মশান। তখন নদী ওই শ্মশানের সামনে দিয়েই প্রবাহিত হতো। পরে ধীরে ধীরে নদী শুকিয়ে গেলে সেই শ্মশান ঘাটও বন্ধ হয়ে যায়। তখন দেবীকে তুলে আনা হয় নতুন শ্মশানে, কিন্তু সেখানেই হলো সমস্যা। সকল নিয়মবিধি মেনে দেবীকে স্থানান্তর করা হলেও কোথাও কোনো খুঁত থেকে গিয়েছিল। তাতেই দেবী দারুণ ক্রোধিত হলেন, আর নারায়ণগঞ্জের ওপরে নেমে এলো বিপদের কালো ছায়া। মহামারীতে এ গায়ের অর্ধেকেরও বেশি মানুষ মারা যায়। এই সময় এই গায়ে এক মহান তান্ত্রিকের আগমন ঘটে। তিনি ছিলেন ত্রিকালদর্শী। গ্রামে পা দেওয়ার সাথে সাথেই তিনি এখানকার অবস্থা বুঝতে পারেন আর সোজা চলে যান বসু মল্লিক বাড়িতে। সেই সময় জমিদার ছিলেন রায়বাহাদুর প্রতাপ নারায়ণ বসু মল্লিক। তান্ত্রিক তার কাছে গিয়ে জানালেন, যা কিছু হচ্ছে সবই মায়ের ক্রোধের ফলাফল। এর প্রতিকার স্বরূপ একটা যজ্ঞ করতে হবে এবং দেবীর নতুন কোষ্ঠী পাথরের মূর্তি গড়িয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, আর পুরনো মূর্তি গঙ্গায় দান করে দিতে হবে। জমিদার মশাই এই কথা শোনা মাত্র তান্ত্রিকের কথা মতো যজ্ঞের সকল ব্যবস্থা করে দিলেন। যজ্ঞ হলো। কথা মতো কোষ্ঠী পাথরের তৈরি নতুন দেবী মূর্তিও এল। তান্ত্রিক নিজে হাতে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করলেন। এরপর তান্ত্রিক যেটা করেছিলেন সেটার কথা আগে কাউকে বলেননি। নতুন শ্মশানে মায়ের সামনে সুলক্ষণযুক্ত এক মৃত ডোমের বুকের ওপরে 3 দিন 3 রাত বসে সাধনা করলেন। তারপর ডোমের দেহ পুড়িয়ে সেই ছাই একটা ঘটে বেঁধে পুঁতে দিয়েছিলেন মন্দিরের তলায়। সেই সাথে গায়ের সকলকে বলে গিয়েছিলেন, কোনোদিন কোনো কারণে যদি দেবীর পুজোয় বা অন্য কোনো রকম ব্যাঘাত ঘটে আর দেবী যদি ক্রোধিত হন, তাহলে এই নারায়ণগঞ্জের ওপরে আবার মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে আসবে। ওই ডোমই মায়ের দূত রূপে নরক থেকে উঠে আসবে আর একেবারে শ্মশান করে দেবে গোটা গ্রাম। ঠাকুর মশাই, সত্যি কি তাহলে সেই পিশাচ জেগে উঠেছে? বৃদ্ধ ঠাকুর মশাই মাথা নিচু করে বসেছিলেন। এবারে ধীরে ধীরে মাথা তুলে বললেন,
আমার তো সেটাই মনে হচ্ছে কর্তাবাবু, কিন্তু মা যে কেন ক্রোধিত হলেন সেটাই তো বুঝতে পারছি না। তাহলে কি আমাদের বাঁচার আর কোনো উপায় নেই? আমি জানি না কর্তাবাবু। কিন্তু আপনি এমন বললে কি করে হবে ঠাকুর মশাই? আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আমরা কি করব? ঠাকুরমশাই আবার কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বেশ, বাড়ি গিয়ে পুরনো পুঁথিগুলো ঘেটে দেখি যদি কোনো বিধান থাকে। বাপ ঠাকুরদার কাছে শুনেছিলাম সেই মহান তান্ত্রিকই আমাদের পূর্বপুরুষদের দীক্ষা দিয়েছিলেন, মায়ের পূজা বিধিও বলেছিলেন। দেখি যদি পূর্বপুরুষরা কিছু লিখে রেখে যান। আপনি চাইলে কাল সকালে মন্দিরে গিয়ে মূর্তিটা একবার দেখে আসতে পারেন। তারপরে উঠে দাঁড়ালেন। আনন্দবাবু একইভাবে বসে রইলেন। তিনি কি বলবেন বুঝে উঠতে পারলেন না। ঠাকুরমশাই তাকে বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। গরম এবছর বড্ড বেশি পড়েছে। নারায়ণগঞ্জ নদীর একেবারেই পাশের গ্রাম। পুকুর, দিঘি, নালা কিছুরই অভাব নেই। সেসব সারা বছরই জলে পরিপূর্ণ হয়ে থাকে। কিন্তু এবছর গরম এতটাই বেশি পড়েছে যে এ গাঁয়ের বিশাল তাল দিঘির জলও কমে গিয়েছে। চাষের জমিগুলো সব ফেটে চৌচির হয়ে গেছে। মাঝে দুদিন বৃষ্টি হয়েছে বটে, তবে তাতে লাভ কিছু হয়নি। গরম জেকে সেই রয়ে গেছে। তবু নদীর পাশের গ্রাম বলে সন্ধ্যের পরে কিছুটা ঠান্ডা হাওয়া পড়ে, সেটুকুই যা শান্তি। এখন গভীর রাত। কানাই ঘরের মধ্যেই শুয়েছিল বউ বাচ্চার সাথে, কিন্তু ভ্যাপসা গরমে ওর ঘুমই আসছিল না। কতক্ষণই বা হাত পাখা টানা যায়? সেই জন্যেই একটা শান্তিতে ঘুমানোর জন্য মিনিট 15 আগে ও উঠোনে পাতা তক্তা কষে এসে শুয়েছে। আসার সময় ওর বউ বলেছিল, রাতের বেলা বাইরে গিয়ে শুনি, রাতের বেলা তিনারা ঘুরে ফিরে বেড়ান যে। কিছু হবে না, উল্টে যদি এই ঘরের মধ্যেই থাকি তাইলে গরমে আমি মইরে তেনাদের দয়ে যোগ দেব। কানাই যে কেমন একগুয়ে সেটা ওর বউ খুব ভালো করেই জানে, তাই আর কিছু বলেনি। বাইরে সত্যিই ঠান্ডা হাওয়া দিচ্ছে। কানাই শোয়ার সাথে সাথেই প্রায় ঘুমিয়ে পড়েছে। এখনও গভীর ঘুমে তলিয়ে। ওর ঘন ঘন নাসিকা গর্জন রাতের নিস্তব্ধ পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছে। আগের দিনই পূর্ণিমা গিয়েছে, আজও চাঁদের জ্যোৎস্না নেহাত কম নয়। এটা একটা ছোট পাড়া মতো। আশেপাশের গুটি কয়েক ঘরবাড়ি, কলা গাছ, আম গাছের সারি, ধানের গোলা সবই মোটামুটি দেখা যাচ্ছে। সেই সাথে কানাইয়ের মাথার দিকে ওর মুখের ওপরে প্রায় ঝুঁকে পড়ে দাঁড়িয়ে থাকা লোকটাকেও দেখা যাচ্ছে। ওর মুখটা ঠিক দেখা না গেলেও গোটা শরীরে যে কাদায় আর ক্ষতে পরিপূর্ণ সেটা বেশ বোঝা যাচ্ছে। কানাইয়ের কিন্তু এসব দিকে কোনো খেয়াল নেই। ওর নাসিকা গর্জনও এতটুকু কমেনি। এবারে হঠাৎ করেই মুখের ওপর কয়েক ফোঁটা তরল পড়ায় কানাইয়ের ঘুমটা একটু পাতলা হলো। বৃষ্টি এলো নাকি বলে ধীরে ধীরে চোখ খুলল, আর সাথে সাথে জমে বরফ হয়ে গেল। ওর মুখের ওপর ঝুঁকে পড়া মুখটা ও এখন স্পষ্ট দেখতে পাচ্ছে। মুখের একটা দিক থেকে পচা রক্ত মাংস গলে পড়ছে, সেদিকের চোখটাও নেই। তার জায়গায় ওই গর্তে বিলবিল করছে পোকা। মাথার একটা দিক কিসে যেন থেঁতলে দিয়েছে, সেখান থেকেও মাথার ঘিলু, রক্ত আর হিলহিলে পোকা বেরিয়ে আসছে। আর যে চোখটা দেখা যাচ্ছে সেটাতে কোনো মনই নেই। এমন বিভৎস মুখ এর আগে কানাই কখনো দেখেনি। মুহূর্তের মধ্যে ওর হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গিয়েছে, আর সহ্য করতে না পেরে প্রচণ্ড ভয় আর আতঙ্কেও চিৎকার করে উঠল। কিন্তু সেই চিৎকার কয়েক মুহূর্তের জন্য স্থায়ী হলো মাত্র, কারণ দুটো পচা গলা হাত বজ্র মুষ্টিতে চেপে ধরল ওর গলা। তারপরে ওইভাবেই তক্তপোষ থেকে দেহটাকে তুলে সজোরে একটা আছাড় দিল মাটিতে। কানাইয়ের মুখ থেকে খুব ক্ষীণ কণ্ঠে একটা শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। কানাইয়ের বউয়ের ঘুম এমনিতেই খুব পাতলা। ক্ষণস্থায়ী চিৎকারটাতেই ওর ঘুম ভেঙেছে। এবারে ও ছুটে ঘরের বাইরে বেরোলো, আর সাথে সাথে পচা মাংস গন্ধটা ওর নাকে ধাক্কা দিল। সেই সাথে চাঁদের আলোয় স্পষ্ট দেখল উঠোনের ঠিক মাঝামাঝি মাটির উপরে পড়ে আছে ওর স্বামীর শরীর, আর তার বুকের উপরে বসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিভৎস সেই প্রেত মূর্তি।
রক্তে ভেসে যাচ্ছে গোটা উঠোন। কানাইয়ের বউ আর সহ্য করতে পারল না এই ভয়ঙ্কর দৃশ্য, বলে প্রচণ্ড একটা চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ও মা গো! বসু মল্লিক বাড়ির বিশাল ঝুল বারান্দায় রেলিংয়ের ওপর ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন আনন্দবাবু। ওনার চোখে মুখের প্রতিটা ভাঁজে চিন্তার ছাপ অনেকটাই বেড়েছে। ঈশান কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। ঠান্ডা ভেজা বাতাসে শুকনো মাটি ভেজার সোঁদা গন্ধও ভেসে আসছে। সম্ভবত কাছেই কোথাও বৃষ্টি হচ্ছে। গরমের দাবদাহ যে মাত্রায় বেড়েছে তাতে ওই কালো মেঘকে শান্তির দূতই ভাবার কথা, কিন্তু এখন নারায়ণগঞ্জের যা পরিস্থিতি তাতে ওটাকে আরও ভয়ঙ্কর কোনো বিপদের দূত বলেই মনে হচ্ছে ওনার। ওই কালো মেঘ রাশি যেন বিশাল কোনো দৈত্যের মতো এগিয়ে আসছে এই নারায়ণগঞ্জকে সম্পূর্ণ গিলে খাওয়ার জন্য। কানাইয়ের বউয়ের জ্ঞান ফিরেছে আজ বেলার দিকে। ভয়ে, আতঙ্কে আর দুঃখে মেয়েটা একেবারে পাগলের মতো হয়ে গেছে। গত রাতের সকল কথাই সে বলেছে। এসব কথা রাষ্ট্র হতেই বেশি সময় লাগে না। সেসব শুনে গোটা নারায়ণগঞ্জের মানুষ ভয়ে কাঁটা হয়ে গেছে। মৃত্যুর বিভৎস আতঙ্ক সকলের হৃদয়কেই শতছিন্ন করে দিয়েছে। কথাটা শুনে হুঁশ এলো আনন্দবাবু। পেছনে তাকিয়ে দেখলেন সেখানে এক বৃদ্ধ এসে উপস্থিত হয়েছে। এবার বয়সও তার মতোই হবে, তবে দেহ শীর্ণকায়। ব্যক্তির নাম সন্তোষ ঘোষাল। বসু মল্লিক বাড়ির এখনকার নায়ক। এই পরিবারের জায়গা জমি চাষবাসও তো নেহাত কম নয়, সেই সবই তিনি দেখাশোনা করেন। ওর বাপ ঠাকুরদাও এই কাজই করতেন। আসুন নায়েব মশাই, বলুন, দারোগাবাবু কি জানতে পারলেন? মুখ বেজায় কাঁচুমাচু করে দারুণ হতাশ স্বরে নায়েব মশাই বললেন, আগে না কর্তাবাবু, দারোগাবাবু তো কিছুই জানাতে পারলেন না। যে তিমিরে সেই তিমিরেই আছেন। মায়ের গয়না বা মধুকর কোনোটারই কোনো খবর নেই। আর গাঁয়ের কি খবর নায়েব মশাই? সে খবর আরো খারাপ কর্তাবাবু। গাঁয়ের সকলে ভয় একেবারে কাঁটা হয়ে গেছে। সকলের মুখে শুধু ওই একটাই কথা, কয়েকজন তো আবার গ্রাম ছেড়ে পালানোর কথাও ভাবছে। আসলে আসলে এসব হতোই না কর্তাবাবু, যদি না ওই কানাইয়ের বউটা ওসব বলতো। ওরার দোষ কি বলুন তো? বেচারি চোখের সামনে স্বামীও ওই রকম বিভৎস মৃত্যু দেখেছে। আপনি বলুন তো নায়েব মশাই, ওই রকম বিভৎস একটা দৃশ্য সচক্ষে দেখলে আমরা ঠিক থাকতে পারতাম? আমি তো পারতাম না। কিন্তু এমন চলতে থাকলে তো নয় আমাদের সকলকে মরতে হবে, আর নয়তো পিতৃপুরুষের ভিটে মাটি ছেড়ে পালাতে হবে। তবে তবে যাই বলুন, ওই মেয়ে মানুষের সব কথা আমি ঠিক মেনে নিতে পারছি না অন্তত। কেন? কথাগুলো শুনে আপনার কি গল্প কথা বলে মনে হচ্ছে না? আপনি কি ঠাকুর মশাইয়ের কথা শোনেননি? কেন শুনবো না, শুনেছি তো। তারপরেও এই কথা বলছেন? তাছাড়া চরণ আর কানাই দুজনের মৃতদেহই তো আপনি দেখেছেন, মায়ের মূর্তির ফাটলও দেখেছেন। তাহলে সেসবই কি মিথ্যে বলতে চাইছেন? আরে না না কর্তাবাবু, আমি তা বলছি না। নায়েব মশাই এবারে আনন্দবাবুর আরো কাছে গিয়ে গলার স্বরটা খানিক নামিয়ে বললেন, কর্তাবাবু, আমি আপনার নুন খেয়েছি। তাছাড়া এ গায়ে আমাদের এত বছরের বাস। আমি মনে করি এ গায়ের ক্ষতি বা আপনার ক্ষতি মানে আমারও ক্ষতি। ব্যাপারটা আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছি, কিন্তু কিন্তু আপনাকে ঠিক বলে উঠতে পারিনি। আজ জিজ্ঞাসা করলেন যখন, বলি তাহলে। যেদিন থেকে মায়ের গয়না আর মধু উধাও হলো, সেদিন থেকেই ব্যাপারটা নিয়ে আমি ভাবছি। আসলে মধুই যে ওসব নিয়ে চম্পট দিয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে,
কিন্তু এত বড় কাজ যে ও একা করেছে সেটা আমার মনে হচ্ছে না। অত বুদ্ধি মধুকরের মাথায় অন্তত নেই। মধু যে এই কাজ করেছে সেটাই আমার বিশ্বাস হয় না। তাহলে সে পালালো কেন? সে যাই হোক, যা বলছিলাম তাই বলি। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে আমি লক্ষ্য করেছি যে চুরিটা হওয়ার পর থেকেই ঠাকুরমশাইয়ের হাবভাব কেমন যেন বদলে গেছে। উনি কেমন যেন বেশি চুপ করে গেছেন, আর বাড়ি থেকেও খুব একটা বেরোচ্ছেন না। মায়ের মূর্তি যে ফেটে গেছে সেটা উনি 2-3 দিন পরে বললেন কেন? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো নায়েব মশাই? কর্তাবাবু, আমার মনে হচ্ছে ঠাকুর মশাই এই সব কিছুর পেছনে আছেন। আপনি পাগল হয়ে গেছেন নাকি নায়েব মশাই? যা বলছেন একবার ভেবে বলছেন তো। আমি জানতুম এটাই হবে। আপনি আমার কোনো কথাই শুনবেন না, আর অহেতুক আমার উপর রাগ করবেন। তাই তো আমি এতদিন কিচ্ছু বলিনি। আজও বলতুম না, নেহাত আপনি জিজ্ঞাসা করলেন তাই বললুম। তবে কথাগুলো একবার ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন কর্তাবাবু। ঠাকুর মশাই চাইলে আপনাকে দিনের দিনই মায়ের মূর্তি ফাটার কথাটা বলতে পারতেন, সেটা করলেন না। কিন্তু হঠাৎ করে এত চুপচাপ ঘরমুখো হয়ে গেলেন। আগে তো দিনের অর্ধেক সময় উনি মন্দিরেই থাকতেন। আর শুধু কি তাই, আজ তো দারোগা বাবুর কাছেও শুনলাম উনিও ঠাকুর মশাইকেই সন্দেহ করছেন। নেহাত আপনার মুখ চেয়ে ওনাকে কিছু বলতে পারছেন না। কিন্তু আমি বুঝতে পারছি না ঠাকুর মশাই এমন কাজ কেন করবেন। উনি এত বছরের বিশ্বস্ত লোক, আর এত বছর পরেই বা কেন করবেন? চাইলে তো উনি এসব অনেক আগেও করতে পারতেন। আর ওই পিশাচ, সেটাও কি ঠাকুর মশাই ডেকে এনেছেন? লোভ কর্তাবাবু, লোভ। মানুষের লোভ যে কখন কিভাবে জাগার দিয়ে উঠবে সে কথা কি বলা যায়? কারো 18তে প্রকাশ পায়, আবার কারোর 80-তে। আর তাছাড়া শুনলাম যে ঠাকুর মশাই তার ছোট মেয়ের বিয়ের জন্য তোড়জোড় করছেন। রত্নেশ্বরপুরের ভট্টাচার্যদের সাথে নাকি কথাও এগিয়েছে বেশ কিছুটা। এবারে অত বড় পরিবারে মেয়ের বিয়ে দিতে গেলে খরচপাতির তো একটা ব্যাপার আছে নাকি? দারোগা বাবু তো এসব কথাই বলছেন। আর ওই পিশাচের ব্যাপারটা আপনি একটু ভাবলেই ধরতে পারবেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন চক্রবর্তীরা বামাচারী তান্ত্রিক পরিবার। এসব পিশাচ টিশাচ জাগানো ওদের কাছে কিছুই নয়। আমি বলি কি, আপনি দারোগা বাবুকে বলে ঠাকুর মশাই আর ওনার ছেলের ওপরে একটু চাপ দেওয়ান। তাহলেই মধুকর আর মায়ের গয়না দুটোরই চুপ করুন নায়েব মশাই, দয়া করে চুপ করুন। কার উপরে এসব দোষারোপ করছেন একটু ভাবুন। ভগবান এসে বললেও আমি বিশ্বাস করতে পারবো না ঠাকুর মশাই এই সকল কাজ করছেন। আর যেই হোক, ওই মানুষটা এসব কখনোই করতে পারেন না। তাছাড়া ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আপনার কাছে? এটা অবশ্যই আপনি ঠিকই বলেছেন। ঠাকুর মশাইয়ের বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই। তবে আমার সন্দেহগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনিও ব্যাপারগুলো ধরতে পারবেন। আমার কিছু ভাবার বা ধরার দরকার নেই নায়েব মশাই। ঠাকুর মশাই বা মধু দুজনের কেউ এই কাজ করেছে বলে আমি বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে আপনি একটু বেশি ভাবছেন। বাবার মতো তো আপনার কাছে আরো অনেক কাজ আছে, সেগুলোই ভাবুন। এই দিকটা আপনার না ভাবলেও চলবে। আপনি এখন আসতে পারেন। বেশ, আপনি যা ভালো বোঝেন। আমি তবু বলবো, একবার আমার কথাগুলো আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখবেন।
নায়েব মশাই সেখান থেকে চলে গেল। এদিকে ওনার সাথে কথা বলে আনন্দবাবুর মাথায় চিন্তার ভার আরও অনেকটা বেড়ে উঠেছে। তিনি আবারও গিয়ে দাঁড়িয়েছেন রেলিংয়ের পাশে। ঈশান কোণের ঘন কালো মেঘের দল আকাশটাকে আরও কিছুটা গিলে খেয়েছে। আসলে মানব মনের চরিত্রই যে এমন, একবার যদি কোনো সন্দেহ তার মধ্যে জাগে তাহলে সেটাই তার একমাত্র ধ্যান জ্ঞানে রূপান্তরিত হয়। এমন সময় ঠাকুর মশাই এসে উপস্থিত হলেন। কর্তাবাবু, হ্যাঁ আসুন ঠাকুর মশাই। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো বিধান পেলেন? বৃদ্ধ ঠাকুর মশাই মাথা নিচু করে নিলেন, ব্যর্থ সুরে বললেন, আগে না কর্তাবাবু, প্রতিটা বই, প্রতিটা পুঁথি আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, কিন্তু কোথাও কিচ্ছুটি লেখা নেই এই ব্যাপারে। আমার মনে হচ্ছে কর্তাবাবু, ব্যাপারটা আমরা যেমনটা ভাবছি তেমনটা নয়, এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। আমি খুব ভালো করে ভেবে দেখেছি, আমার পুজো বিধিতে তো কোনোদিনই কোনো ভুল হয়নি। বড় খোকাকেও জিজ্ঞাসা করেছি এ ব্যাপারে, তার কথাও এক। তাহলে মা হঠাৎ করে রোষ পোষণ করছেন কেন ঠাকুর মশাই? কানাইয়ের বউটার কথা শোনার পরে তো বুঝতে কোনো সমস্যাই নেই যে এ গায়ে সত্যিই কোনো অপশক্তির আগমন ঘটেছে। সে নিজের চোখে দেখেছে সেই শয়তানকে, মূর্তির ফাটল তো দেখেছেন। এসব তো আর মিথ্যে হতে পারে না ঠাকুর মশাই। ভুল তো আমাদের কিছু না কিছু অবশ্যই হয়েছে। আমার মতে সেই ভুলের প্রতিকার না করা পর্যন্ত মায়ের রাগ শান্ত হবে না। আমারও সেটাই ধারণা। দেখি, আজ রাতে ভাবছি একবার ধ্যানে বসবো, যদি কিছু জানতে পারি। চন্দ্র দর্শনের অভ্যাস ছেড়েছি বহু বছর হলো। আসলে কখনো ভাবিনি এমন কোনো কাজ করার জন্য আমাকে ওই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। আচ্ছা, মায়ের গয়না বা মধুর কোনো খোঁজ পেলেন? না ঠাকুর মশাই, কোনোটারই কোনো খোঁজ নেই। নায়েব মশাই গিয়েছিলেন দারোগাবাবুর সাথে কথা বলতে, পুলিশ এখনো কোনো খোঁজ পায়নি। ঠাকুর মশাই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন মাত্র। আচ্ছা ঠাকুর মশাই, আপনি কি সত্যিই মধুর ব্যাপারে কিছু জানেন না? বৃদ্ধ ঠাকুর মশাই আচমকা এমন একটা প্রশ্ন একেবারেই আশা করেননি। ওনার কপালে ভাঁজ পড়ল। চুপচাপ কিছুক্ষণ আনন্দবাবুর দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। সে কথা তো আমি আপনাকে আগেই জানিয়েছি কর্তাবাবু, আর হঠাৎ এমন প্রশ্নের মানে কি? না মানে এমনি। আমি বাচ্চা ছেলে নয় কর্তাবাবু, এ কথার অর্থ আমি বুঝতে পারছি। আপনিও আমাকে সন্দেহ করছেন, যদিও এতে ভুল কিছু নেই। তবে আমি আপনাকে সব সত্যি বলেছি, মধুর ব্যাপারে আমি কিছুই জানি না। না না ঠাকুর মশাই, আপনি ভুল বুঝছেন। আপনার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। অভিজ্ঞ প্রবীণ ঠাকুর মশাই আবারও অল্প হেসে বললেন, যাই হোক, ছাড়ুন এসব। মূল কথাটাই বলি, আজ রাতে তো আমি ধ্যানে বসছি, কিন্তু আমার ধারণা তাতেও খুব একটা লাভ হবে না। যে ভয়ঙ্করের আগমন ঘটেছে, তার আগমনের কারণ জানতে পারলেও তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমার নেই। সেই জন্যই আমি আরেকটা উপায়ের কথা ভেবেছি, সেটা জানাতেই আপনার কাছে আসা। কি উপায় ঠাকুর মশাই? চিত্তিরগঞ্জের তারাবদ্যির নাম আপনি শুনেছেন? চিত্তিরগঞ্জের তারাবতী, যিনি কবিরাজি করতেন, তান্ত্রিক হিসেবে বেশ নাম ডাকছিল, তার কথাই বলছেন কি? হ্যাঁ, তার কথাই বলছি। কিন্তু তিনি তো জানি কয়েক বছর আগে মারা গিয়েছেন। সে কথা আমি জানি কর্তাবাবু, কিন্তু আপনি কি তার ছেলের সম্পর্কে জানেন? ছেলে? না, তার ছেলে পুলের ব্যাপারে আমার কাছে কোনো খবর তো নেই। কর্তাবাবু, তান্ত্রিক তারাবুদ্ধির এক ছেলে আছে, তার নাম শ্যামাপদ। সেও নাকি একেবারে তার বাপের মতোই হয়েছে। কবিরাজি আর তন্ত্র দুই শাস্ত্রেই দারুণ দক্ষ। তার কাছে সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফিরে এসেছে এমনটাও শুনিনি। আমি বলছিলাম, যদি শ্যামাবুদ্ধির কাছে একটিবার গিয়ে সাহায্য চাওয়া যেত তাহলে ভালো হতো। সে তো ভালো কথা, আমি কাল সকালেই তার কাছে লোক পাঠাচ্ছি। তাহলে তো ভালোই হয়, কিন্তু সমস্যা হচ্ছে শ্যামাবুদ্ধি নাকি ঘরে খুব একটা থাকে না।
বছরের বেশিরভাগ সময় নাকি সে ঘুরে বেড়ায় নানান জায়গায়। তবু কাল লোক পাঠাই, তারপরে মায়ের যা ইচ্ছা তাই হবে। বেশ, তবে তাই করুন। এখন আমি চলি কর্তাবাবু। দিনের আলো নেভার পরে সত্যি এখন বাইরে থাকতে ভয় লাগছে। আর একটা কথা কর্তাবাবু, আমি আপনাকে সত্যিই কোনো মিথ্যা কথা বলিনি। আপনি নিজেও চাইলে খোঁজ খবর করে আমার কথার সত্যতা যাচাই করে নিতে পারেন। ঠাকুরমশাই, আপনি এখনো ওই সবই ভাবছেন? ওটা স্রেফ একটা কথার কথা ছিল। আপনার কথার সত্যতা যাচাইয়ের কোনো দরকারই নেই। আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। বৃদ্ধ ঠাকুরমশাই আর কিছু বললেন না, অল্প অর্থপূর্ণ হাসি হাসলেন, তারপরে কয়েকবার ধীরে ধীরে ওপরে নিচে মাথা নেড়ে প্রস্থান করলেন। তোমরা শুনছিলে স্কেরি টেলসের আজকের গল্প কঙ্কালী কালীর কোপ। গল্পটা এতদূর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করো, আর সাথে ভিডিওটাকে লাইকও করে দাও। দিনের আলো অনেকটাই কমে এসেছে, আকাশও প্রায় পুরোটা কালো মেঘে ঢেকে গেছে। আলো তাই আরও কম লাগছে। হাওয়ার দমকও বেড়েছে। গুড়গুড় শব্দের সাথে টিপটিপ করে বৃষ্টির ফোঁটাও পড়তে শুরু করেছে। বাইরের দিকে তাকিয়ে আনন্দবাবুর বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ দিনটাও শেষ হতে চলল। জানি না কাল সকালের আলো উঠলে আবার কোন ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হতে হবে। আকাশে ঘন কালো মেঘের দল আরও গাঢ় হয়েছে। ঘুটঘুটে নিরেট অন্ধকারে চারিদিক ঢেকে আছে। তুমুল এক পশলা বৃষ্টি একটু আগেই হয়েছে, এখন বৃষ্টি থামলেও টিপটিপ করে পড়ছে। ঝিঝির ডাক ছাপিয়ে ব্যাঙের কোরাস আর মেঘের গুড়গুড়ানি শুনেই বোঝা যায় বৃষ্টি আরও হবে। রাত এখন খুব বেশি না হলেও জনমানুষের চিহ্ন মাত্র নেই আশেপাশে। ভয়াল ভয়ঙ্কর সেই মৃত্যুদূতের ভয়ে নারায়ণগঞ্জের লোকজন এখন দিনের আলো থাকতে থাকতেই বাড়িতে ঢুকে দৌড় দিচ্ছে। 3 দিনে 2টো বীভৎস মৃত্যু। সেই ভয়ঙ্করের পরের শিকার যে কে হবে সেই ভয়ে এই গায়ের সকলে সর্বদা তটস্থ হয়ে রয়েছে। কিন্তু গায়ের এমন পরিস্থিতিতে ওই 2জন টর্চধারী কারা? হ্যাঁ, ওই তো 2জন টর্চের আলো ফেলে হন হন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে খেয়াহাটের দিকে। না, ওরা একে অপরের দিকে আলো ফেলছে না, তাই ওদের স্বরূপ দেখতে পাওয়ার কোনো উপায়ই নেই। কিন্তু ওদের কথা শোনা যাচ্ছে। দুজনেই চাপা স্বরে কথা বলছে। আসুন তো সেসবই একটু শোনা যায়, যদি কিছু জানা যায়। তাড়াতাড়ি পা চালা, আজই সব মাল বেচে ফিরতে হবে। এখন গায়ে লোকজন নেই, আজ রাতেই কাজ মেটাতে হবে। হেই, ঝপঝপ পা চালা। সে তোমায় চলতেছি, কিন্তু যা চেয়েছি তা পাবো তো? এই বেটা, এতদিন আমার কাছে কাজ করছিস, কখনো যা দেওয়ার কথা হয়েছে পাসনি এমন হয়েছে? এ আগে কথা তা অবশ্যই হয়নি, এই আসলে এতগুলো সোনা। চুপচাপ কাজ কর। সব ঠিক থাকলে যা কথা হয়েছে তা তো পাবি। বাবা বলেছেন প্রিয় কিছু কম পাবি না। কিন্তু কাজ না হলে বাবাকে চিনিস তো, বেত পেটা করে ছাল চামড়া ছাড়িয়ে নেবে। ও উপরিও পাবো? আপনি কোনো চিন্তা করবেন না কথা। এই আমি আসি, যখন তখন আপনার সকল কাজ একেবারে ঠিকঠাক হয়ে যাবে। তা নৌকার ব্যবস্থা করতে বলেছিলাম, সে কাজ হয়েছে তো? এই আগে হ্যাঁ কথা, নাও ঘাটে বেঁধে তারপরেই আপনার কাছে এসি। তা কথা বলছি, কোথায় যাব আমরা? রতনপুর। রতনপুর? ও বাবা, সে তো কথা অনেক দূর। এই ঝড় বৃষ্টির সময় অত দূর নদীতে যাওয়াটা কি ঠিক হচ্ছে? তারপরে আবার ওই পিশাচ। এই চুপ করতে। বাবা বলেছেন আজ রাতেই কাজ শেষ করতে হবে। ওদিকে দারোগা বাবু নাকি এই গাঁয়ের সকলের ঘর বাড়ি খানা তল্লাশি করবে বলেছেন। জানিস তো, বাবা বলেছেন মানে করতেই হবে।
উনি যে পিশাচের থেকেও ভয়ঙ্কর সেটা তো তুই জানিস ভালো করে। উনি চটলে শুধু তুই নয়, তোর বউ বাচ্চাও। আরে কথা সরছেন কেন? আমি আমি কি সেই কথা কইছি নাকি? হ্যাঁ, চলেন চলেন চলেন, ব্যাংকে টাকা থাকলে শুনিছি ভূতেও ডরায়। চলেন চলেন। খেয়াঘাটের সামনে কাছাকাছি এসে এবারে ওরা দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল, কারণ টর্চের আলোয় ঘাটের সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। ওদের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে লোকটা। এই, তুই কি কোনো মাঝিকেও বলেছিস নাকি? তোকে না বলেছিলাম আর কাউকে কিছু জানাবি না। আগে না তো কথা, আমি তো কাউকে কিছুটি কইনি। তাহলে ওটা কি? গাঁয়ের লোক এখন যা ভয় পেয়ে আছে, কেউ বাইরে বেরোবে বলে তোর মনে হয়? আমি সত্যি কাউকে কিছু কইনি কথা। ওটাকে আমি তো জানি না। সত্যি বলছিস তো, নাকি দলের লোকজনকে রেখে গেছিস? আমায় মেরে সোনাটা একাই? এ কি কইতেছেন কথা? আমার ধরে একটাই মুন্ডু, এত সাহস কেমন করে হবে বলেন? হ্যাঁ, আমি একেবারে সত্যি কইতেছি। ও লোক যে কোত্থেকে এইছে আমি কিছুই বুঝতে পারছিনি কথা। তাহলে চল, লোকটাকে সেটা আগে দেখা যাক। তেমন হলে এখন সাথে নিয়ে নেব, পরে সরিয়ে দিতে আর কতক্ষণ। কি বলিস? তা বটে। চলেন 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 কথা। ওরা দুজনেই অল্প হেসে ধীরে ধীরে এগিয়ে গেল লোকটার কাছে। ওখানে কে? এবারে ঘুরে দাঁড়া। এই, কে রে তুই? কথা, লোকটার হাত পা দেখেন, ধুলো মাটিও লেগে আছে। ও মনে হয় ওই পাশের গায়ের ন্যাপলা পাগলা। ঘুরতে ঘুরতে মনে হয় এখানে চলে এসে। না না, ন্যাবলা পাগলা এত লম্বা নয়, এ অন্য কেউ। কই এ, কথা কানে যাচ্ছে না নাকি? কে তুই? হ্যাঁ, এদিকে ঘোর বলছি। সামনের লোকটার মধ্যে কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হলো না। সে একইভাবে পেছন ফিরেই চুপচাপ দাঁড়িয়ে। বস্তাটা রেখে দিয়ে দেখ তো শালাকে, এত করে বলার পরে ওইদিকে ফিরছে না। এবারে দুজনের মধ্যে একজন টর্চধারী পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো লোকটার পেছনে। সাথে সাথে পচা একটা গন্ধ বিদ্যুৎ বেগে এসে ঝাঁপটা দিল ওর নাকে। নাক সিটকে নিয়ে এসে বলল, এই কেডা রে? কথা এতবার ডাকতেছেন, কানে যাচ্ছে না বুঝি? এদিকে ঘোর কইতেছি। তাও লোকটার কোনো পরিবর্তন না দেখে এবারে টর্চধারী তাকে ধরে ঘোরানোর জন্য কাঁধে হাত রাখল, আর বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে উঠল। ওর মেরুদণ্ড বেয়ে যেন কোনো হিমশীতল হিলহিলে সাপ নেমে গেল। মুহূর্তের মধ্যে মরা পচা গন্ধটা আরও কয়েক গুণ বেড়ে উঠল। একটা ঘর ঘরে গোঙানি ওর কানে এলো। সেই লোকও এবারে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। টর্চের আলোয় ওর মুখটাও এবারে পরিষ্কার হলো। কথা, কম্পিত স্বরে কথাটা বলেই এক টর্চধারী জ্ঞান হারিয়ে ধূপ করে মাটিতে লুটিয়ে পড়ল। দ্বিতীয় টর্চধারীর শরীরেও কম্পন শুরু হয়েছে। আলোর বলয়ে ওই বিভৎসের রূপ একদম স্পষ্ট। পচা গলা, পোকা ভর্তি ক্ষতময় স্বরূপ দেখলে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষেরও হাত পা কাঁপতে শুরু করবে। ওর গলার স্বরও কাঁপতে শুরু করেছে। মধু, মধু, তুই তুই বেঁচে আছিস? টর্চধারীর কথা শেষ হওয়ার আগে চারিদিক আলোকিত করে প্রচণ্ড শব্দ করে খুব কাছেই বজ্রপাত হলো। সেই সাথেই মরা পচা গন্ধ আর গোঙানির শব্দ দুটোই কয়েক গুণ বেড়ে উঠল। মাটির তৈরি খড়ের চালের ঘরটা খুব একটা বড় নয়। কম্পিত হলুদ আলোর ছটা ঘরটার খুপড়ি জানলা দিয়ে ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। এটা ঠাকুরমশাই বিশ্বনাথ চক্রবর্তীর বাড়ির ঠাকুর ঘর। খুপড়ি জানলাটা দিয়ে এখন যদি কেউ ঘরের ভেতরে দেখে তাহলে সে দেখবে ঘরের এক কোণে নানান দেবদেবীর মূর্তির সামনে জ্বলছে বেশ কয়েকটা বড় পিতলের প্রদীপ, কোষাকুষি, চন্দনপাত্র, ধূপদানি, পুজোর আরও নানান সামগ্রী গুছিয়ে রাখা আছে। এসব থেকে কিছুটা দূরে ঘরের একেবারে মাঝামাঝি জ্বলছে একটা ছোট অগ্নিকুণ্ড,
আর অগ্নিকুণ্ডের ঠিক সামনে মেরুদণ্ড একেবারে সোজা করে গভীর ধ্যানে মগ্ন হয়ে পদ্মাসনে বসে আছেন ঠাকুরমশাই। ওনার দুই চোখ বন্ধ, মুখের ভাব এখন আরও গম্ভীর। কথা মতো উনি ধ্যানে বসেছেন। প্রায় ঘন্টা দুয়েক এমনই স্থির হয়ে বসে রয়েছেন। এই নারায়ণগঞ্জে ঠিক কী চলছে সেটা জেনে তবেই উনি শান্তির দম নেবেন। ঠাকুরমশাইয়ের মুখের ভাবে এবারে সামান্য পরিবর্তন এলো। ওনার কপালের ভাঁজ হঠাৎ করেই গাঢ় হলো। গোটা শরীরে একটা ক্ষীণ কম্পনও যেন শুরু হলো। এতক্ষণ শরীরে ঘামের কোনো চিহ্ন না থাকলেও ক্রমে ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। এবারে আচমকাই ঠাকুরমশাই তার আসন থেকে ছিটকে বেশ কয়েক হাত পেছনে চলে গেলেন। ওনার দুই চোখ বিস্ফারিত হয়ে উঠল। চোখে মুখে দারুণ ভয় আর আতঙ্ক এসে চেপে ধরল। থরথর করে কাঁপতে লাগলেন তিনি। আতঙ্কিত কম্পিত স্বরে বললেন, কি দেখলাম মা? আমি কি দেখলাম? এমন ভয়ঙ্কর দৃশ্যের মানে কি মা? মানে কি? প্রবীণ ঠাকুরমশাইয়ের ভয় আর বিস্ময়কে আরও কয়েক ধাপ বাড়িয়ে এবারে ঘরের খুপড়ি জানলাটার কাছ থেকে ঘর ঘরে বুক কাঁপানো স্বরে কিছু কথা ভেসে এলো। দেখলেন, সব ঠিকই দেখেছেন ঠাকুরমশাই। চকিতে ঠাকুরমশাই জানলার দিকে তাকালেন। জানলার বাইরে একেবারে নিঃশব্দে কখন যে একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে সেটা উনি খেয়ালই করেননি। ঘরের মধ্যেটা মুহূর্তে মাংস পচা বিদঘুটে গন্ধে ভরে উঠল। মূর্তির স্বরূপ তিনি দেখতে পাচ্ছেন না। পিচকালো অন্ধকার দিয়ে যেন ওই ছায়ামূর্তি তৈরি। তবে গলার স্বরটা ওনার খুব চেনা চেনা ঠেকছে। কম্পিত স্বরে বললেন, মধু, ঘর ঘরে গলার স্বর কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে বলল, হ্যাঁ ঠাকুরমশাই। কিন্তু আমি যে দেখ। আপনি ঠিকই দেখেছেন ঠাকুরমশাই, আর এখনো সব ঠিক দেখছেন। তাহলে কি তুই? সবই মায়ের ইচ্ছে ঠাকুরমশাই। পাপীদের শাস্তি মা নিজে দিচ্ছেন, তাই তো আমাকে আবার পাঠিয়েছেন। যারা সেই মহাপাপ করেছে আর যারা সেই পাপে সাহায্য করেছে তাদের সকলের শাস্তি হবে। সব কটাকে মরতে হবে। কিন্তু হে মায়ের বিচার ঠাকুরমশাই, এর মধ্যে কেন আসছেন? মায়ের রোষ কি আপনি জানেননি? মায়ের রোষ বাড়লে শুধু ওই পাপীদের সাথে এই গোটা গ্রাম শ্মশান হয়ে যাবে। সে কি আপনি জানেননি? এসবের মাঝে আসবেননি ঠাকুরমশাই, এসবের মাঝে আসবেননি। ঠাকুরমশাই কি বলবেন বুঝে উঠতে না পেরে থম মেরে বসে রইলেন। কিন্তু এই ভয়ঙ্করের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা যে ওনার নেই সেটা উনি খুব ভালোভাবেই বুঝতে পারলেন। ঘরের মধ্যেকার মাংস পচা গন্ধটা ধীরে ধীরে কমে গিয়ে তার জায়গায় আবার ধূপের মিষ্টি গন্ধ ভরে উঠল। জানলার কাছে দাঁড়িয়ে থাকা অন্ধকার সর্বস্ব ছায়ামূর্তিও ধীরে ধীরে রাতের আধারে বিলিত হন। নিরেট নিস্তব্ধতা আবার বিশাল অজগরের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ঘরটাকে। ঠাকুরমশাইয়ের মুখ থেকে ফিস ফিস করে বেরিয়ে এলো, আর মনে হয় কিছুই করার নেই। ঠাকুরমশাই, এমন চুপ করে থাকলে কিন্তু আর হবে না। এবারে কিন্তু আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। এতদিন আনন্দমোহন বাবুর কথায় আপনাকে একটাও প্রশ্ন করিনি, কিন্তু আজ আমার হাত বাঁধা। আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। বলুন, আপনি গত রাতে কোথায় ছিলেন?
এখন বেলা 10টা মতো বাজে। বসু মল্লিক বাড়ির বসার ঘরে মুখোমুখি বসে আছেন তিনজন, আনন্দবাবু, ঠাকুরমশাই আর নারায়ণগঞ্জ থানার দারোগা হরিশচন্দ্র পাকরাশি। আনন্দবাবু আর দারোগাবাবুর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট, তবে ঠাকুরমশাই একেবারেই নির্বিকার। উল্টে উনি যেন আরও চুপ মেরে গেছেন। অজানা কোনো রহস্যের প্রভাবে থমথম করছে বৃদ্ধের গোটা মুখ। নারায়ণগঞ্জে আবারও মৃত্যু ঘটেছে, ভয়ঙ্কর মৃত্যু। তবে এবারে একটা নয়, একসাথে দুটো। একজন নায়েব মশাই সন্তোষ ঘোষালের বড় ছেলে শশাঙ্ক ঘোষাল, আর একজন হচ্ছে এ তল্লাটের কুখ্যাত ডাকাত মঙ্গল। আজ একেবারে কাক ভরে কয়েকজন মাঝি নৌকো নিয়ে বেড়ানোর জন্য ঘাটে এসে প্রথম লাশ দুটোকে দেখে। দৃশ্য দেখে ওরা একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। মঙ্গল ডাকাতের বিশাল দেহটা আধ খাওয়া অবস্থায় পড়েছিল রক্তে ভেসে যাওয়া ঘাটের ওপরে, আর শশাঙ্কর দেহটা গাঁথা ছিল জলে, সোজাভাবে নয়, উল্টোভাবে। মাঝিরা প্রথমে জলের উপরে উঠে থাকা তার দুটো পা দেখতে পেয়েছিল, পরে দেহটা জল থেকে তুলে দেখে সেটাও আধ খাওয়া। দুটো দেহের একটাতেও কিন্তু মুন্ডু ছিল না। মুন্ডু দুটো জড়ানো ছিল ঘাটের পাশেই বুড়ো বটের ঝুড়িতে। এরপরে এই কথা গোটা গাঁয়ে ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগে। ঘাটে ভিড় জমতেও কিছুক্ষণ মাত্র লেগেছিল। তারপরেই তো সমস্যা আরও বাড়ল। প্রথমে তো নায়েব মশাই ছুটে এসে মৃত ছেলের মুন্ডহীন দেহের উপরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন। তারপর থেকেই ঠাকুরমশাইকে খুনি বলে তিরস্কার করতে শুরু করলেন। ঠাকুরমশাই কিন্তু তখনও একেবারে নির্বিকার মুখেই চুপটি করে দাঁড়িয়েছিল। নায়েব মশাইয়ের হাজারটা কটূক্তি সাপসাপান্তের পরেও একটা টু শব্দ পর্যন্তও করেন। নায়েব মশাই কিন্তু এতেও থামেননি। সোজা নারায়ণগঞ্জ থানায় গিয়ে তার ছেলের খুনের জন্য ঠাকুরমশাইয়ের বিরুদ্ধে ডায়েরি করেছেন। দেবীর গয়না চুরির অভিযোগও তার উপরেই হেনেছেন। আর সেই ডায়েরির ফলস্বরূপ বসু মল্লিক বাড়ির বসার ঘরে তিনজনের এই বৈঠক। দারোগাবাবু তো ঠাকুরমশাইকে থানায় তুলে নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছিলেন, শুধু আনন্দবাবু অনুরোধ করাতে এখানে জিজ্ঞাসাবাদ করছেন। ঠাকুরমশাই, দয়া করে চুপ করে থাকবেন না, উত্তর দিন। দারোগাবাবুর কথায় বিরক্তি জিলিক দিল। আপনি চুপ থাকলে আমাদের ধরে নিতে হবে ঘোষাল মশাইয়ের কথাই সত্যি। আপনি মধুকরের সাথে জোট বেঁধে দেবীর গয়না চুরি করিয়েছেন, আর সেই দিক থেকে যাতে সকলের চোখ সরে যায় তাই এই খুনগুলোও করাচ্ছেন। বলুন, তাহলে কি এগুলোই সত্যি? ঠাকুরমশাই তবুও চুপ। আনন্দবাবু এবারে অনুরোধের সুরে বললেন, ঠাকুরমশাই, আমি জানি এই সবই ভুল। আপনি দয়া করে দারোগাবাবুকে বলুন সেই কথা। দয়া করে চুপ করে থাকবেন না, কথা বলুন আপনি। ঠাকুরমশাই এবার একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর ধীরে ধীরে গুরুগম্ভীর স্বরে বললেন, ঠিক আছে দারোগাবাবু, আমি আপনার সকল প্রশ্নেরই উত্তর দেব, কিন্তু তার আগে জানিয়ে রাখি, যা শুরু হয়েছে তা থামানোর ক্ষমতা আমার, আপনার বা আইনের সবারই সাধ্যের বাইরে। যে মহাপাপ ঘটেছে এই নারায়ণগঞ্জে, তার শাস্তি বিধান স্বয়ং মা করেছেন। এ বিধানের বিরুদ্ধাচরণের ক্ষমতা আমাদের কারো নেই। যা হওয়ার তা হবেই। দারোগাবাবুর গলার স্বর আরও কড়া হল। উনি বললেন, আইন, ভূত, ভগবান, পিশাচ এসব কিছুই মানে না ঠাকুরমশাই। আইন শুধু বিশ্বাস করে নিরেট প্রমাণ। যদি প্রমাণিত হয় ভগবান খুন করেছেন, তাহলে তিনিও কিন্তু আইনের চোখে অপরাধী। ঠাকুরমশাই এবারে অল্প হাসলেন, বললেন, বেশ বেশ, তবে তাই হোক। বিধাতা তার কাজ করুক, আর আপনি আপনার। বলুন, কি জানতে চান? আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। গতকাল সন্ধ্যের পর থেকে আপনি কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। রাতেও? আগে হ্যাঁ, মন্দিরের পুজো এখন বন্ধ, তাই বাড়িতে সন্ধ্যা আরতি শেষ করে বাড়িতেই ছিলাম। এরপরে রাত ওই 9টা নাগাদ ঠাকুর ঘরে গিয়ে ধ্যানে বসি। সারা রাত ঠাকুর ঘরেই ছিলাম। আজ সকালে ছেলের ডাকে সেখান থেকে বেরিয়েছি। তার কাছ থেকে শশাঙ্ক আর মঙ্গলের মৃত্যুর ব্যাপারে জেনেছি। কোনো প্রমাণ আছে আপনার কাছে?
আমার বাড়ির লোকেদের জিজ্ঞাসা করতে পারেন। তারা ছাড়া? না, আর কোনো সাক্ষী নেই। মধুকরের ব্যাপারে আপনি কি জানেন? যা যা জানতাম সবই আপনাকে আগেই বলেছি। তার ব্যাপারে আর কিছুই জানি না আমি। মন্দিরের চুরি আর খুন এগুলোর ব্যাপারে আপনি কি কিছু জানেন? ঠাকুরমশাই আবার চুপ করে গেলেন। বলুন, আপনি কি এই দুটো ব্যাপারে কিছু জানেন? ঠাকুরমশাই তাও কিছু বললেন না দেখে দারোগাবাবু আবারও বললেন, দয়া করে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না ঠাকুরমশাই, উত্তর দিন। আপনার সকল প্রশ্নের উত্তর দিলেও এই প্রশ্নের উত্তর আমি দেব না দারোগা বাবু। তাতে আপনি যদি আমাকেই অপরাধী বলে তুলে নিয়ে যান তাহলেও উত্তর দেব না। এটাই তাহলে আপনার শেষ কথা? আজ্ঞে হ্যাঁ। বেশ। দারোগাবাবু এবারে উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে আপনার সাথে আর এখানে কথা বলে কোনো লাভ নেই। তবে তৈরি থাকবেন, খুব তাড়াতাড়ি আপনার সাথে আবার দেখা হবে। আর এবারে অ্যারেস্ট ওয়ারেন্ট সাথে নিয়েই কিন্তু আসবো। আনন্দমোহন বাবু, আপনিও কিন্তু আমাকে আর আটকাতে পারবেন না। আর চলি, নমস্কার। কথা শেষ করে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। আনন্দবাবু এবারে ঠাকুরমশাইকে বললেন, ঠাকুরমশাই, আপনি কেন এমনভাবে রহস্যের চাদরে নিজেকে ঢেকে নিচ্ছেন? দারোগাবাবু যা জানতে চাইছেন সেগুলো তো বলে দিলেই হয়। আমি তো ওনার অন্যান্য প্রশ্নের উত্তর দিলাম। কিন্তু গয়না চুরি আর এই মৃত্যুর ব্যাপারে কেন কিছু বলছেন না? ব্যাপারটাকে কেন জট পাকাচ্ছেন? এতে তো আপনারই বিপদ বাড়ছে ঠাকুরমশাই। বেশ, আপনি দারোগাবাবুকে না বলেন আমাকে অন্তত বলুন, আপনি কি? এর অর্থ আপনি সত্যি আমাকে সন্দেহ করছেন। যদিও তাতে আমার কোনো রকম অভিযোগ নেই, কিন্তু আপনাকেও আমি একই উত্তর দেব কর্তাবাবু। শুধু এটুকুই বলবো, মানি যে পাপীদের শাস্তি দিতে উদ্যত হয়েছেন, তাকে আটকানোর ক্ষমতা আমাদের নেই। উল্টে সবের মধ্যে যদি আমরা যাই তাহলে আমাদের জন্যেও ভয়ঙ্কর অপমৃত্যুই অপেক্ষা করছে। কর্তাবাবু, এক ছোকরা আপনার সাথে দেখা করতে চাইছে। আনন্দবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু দরজার কাছ থেকে আসা কথা শুনে থমকে গেলেন তিনি। সেদিকে তাকিয়ে দেখলেন এ বাড়ির বহুদিনের কাজের লোক মানিক সেখানে দাঁড়িয়ে আছে। এখন আবার কে এলো? যেই আসুক তাকে বলে দে আমি এখন ব্যস্ত আছি, সে যেন পরে আসে। কিন্তু কর্তাবাবু, সে যে কইল খুব দরকার, আর আপনি নাকি তাকে ডেকে পাঠাইছেন। আমি ডেকে পাঠিয়েছি? এই গায়ের কেউ? আগে না কর্তাবাবু, এই ছোকরাকে আগে কখনো দেখি না। একটা নতুন মুখ কর্তাবাবু। তার নাম কি জেনেছিস? আগে হ্যাঁ কর্তাবাবু, কইল চিত্তিরগঞ্জ থেকে এইছে, নাম শ্যামাপদ বদ্দি। এবারে আনন্দবাবু আর ঠাকুরমশাই দুজনের চোখেই একসাথে বিস্ময় ফুটে উঠল। তার কারণও আছে। মিনিট 20 আগেই আনন্দবাবু একজনকে পাঠিয়েছেন চিত্তিরগঞ্জের শ্যামাবদ্দির কাছে। নারায়ণগঞ্জ থেকে চিত্তিরগঞ্জের দূরত্ব কম করে হলেও 12 মাইলের মতো। 20 মিনিটে সেই পথে গিয়ে শ্যামাবদ্দিকে নিয়ে আবার ফিরে আসা এক কথায় অসম্ভব। একটু পরেই মানিক সাথে একজন বছর 25 কি 26-এর এক যুবককে নিয়ে উপস্থিত হল। যুবককে এক কথায় সুদর্শন বলা চলে। মাথা ভর্তি ঘন কালো পেঁচানো ছোট চুল, ছোট কপাল, টিকালো নাক, মুখে দাড়ি গোঁফের লেশ মাত্র নেই। মুখে চোখে অদ্ভুত একটা শান্তির সর্বক্ষণ বিরাজ করছে। ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। পরনে খুব সাধারণ পোশাক, আর কাঁধে রক্ত লাল রঙের একটা পুঁটলি। কপালের লম্বা তেল সিঁদুরের তিলক, গলায় গুটি কয়েক রঙিন পুঁথি আর রুদ্রাক্ষের মালা ছাড়া তান্ত্রিক সুলভ আর কোনো চিহ্নই তার নেই। ঠাকুরমশাই আর আনন্দবাবু উঠে দাঁড়ালেন। যুবক হাসি মুখে ঘরের মধ্যে এসে দাঁড়ালো ওদের মুখোমুখি। তারপর করজোরে বলল, নমস্কার কর্তাবাবু। নমস্কার ঠাকুরমশাই। আনন্দবাবু প্রতি নমস্কার করে বিস্মিত স্বরে বললেন, কিন্তু তুমি এখন?
হ্যাঁ, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব বলেই তো আমি এসেছি কর্তাবাবু। এখন আমাদের হাতে সময় কম, ওসব বলার সময় নয় এটা। শুধু জেনে রাখুন, সবই মায়ের ইচ্ছে, আমরা তো নিমিত্ত মাত্র। চলুন দরকারি কথাগুলো আগে সেরে নেওয়া যাক। যুবকের কথায় এমন কিছু আছে যে আনন্দবাবু বা ঠাকুরমশাই কোনো প্রশ্ন করতে পারলেন না। সোফায় বসে আনন্দবাবু মানিককে বললেন, তুই এখন যা। মানিক চলে গেলে শ্যামাবতী গলার স্বর প্রায় তলানিতে ঠেকিয়ে কথা বলা শুরু করলো। রাত এখন কাঁটায় কাঁটায় 12টা। মিনিট 15 আগে পর্যন্ত আকাশ মেঘে ঢাকা ছিল, কিন্তু এখন আকাশ একেবারেই পরিষ্কার। নীলচে কালো আকাশের মাঝে মিটমিটে তারার দলের মধ্যে মধ্য গগনে কুমড়োর ফালির মতো চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে। আজ শিয়ালের ডাক বা ঝিঝির কোরাস দুটোর কোনোটাই কিন্তু শোনা যাচ্ছে না। নিরেট নিস্তব্ধতা যেন গিলে খেয়েছে গোটা নারায়ণগঞ্জটাকে। আরও একটা অদ্ভুত ব্যাপারও চলছে। এই ভয়াবহ পরিস্থিতিতে মধ্যরাতে এই গাঁয়ের পুরুষ মানুষেরা শ্মশানকালী মন্দিরের সামনে আম জাম পাকুড় গাছে ঘেরা ছোট্ট মাঠটায় এসে জড়ো হয়েছে। সকলের চোখে মুখেই ভয় আর আতঙ্কের সাথে থেকে থেকে চাপা কৌতূহলও খেলে যাচ্ছে, কিন্তু সকলেই একেবারে চুপ। কারো মুখে টু শব্দটুকু নেই। এই মুহূর্তে একটা পিন পড়লেও হয়তো সেই শব্দ বজ্রপাতের মতো শোনাবে। ঠাকুরমশাই, আনন্দবাবু, নায়েবমশাই আর দারোগাবাবুও উপস্থিত। দারোগাবাবুর হাবভাব দেখেই বোঝা যাচ্ছে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছে ওনার নেই, কিন্তু তবুও তিনি দাঁড়িয়ে আছেন। ওনার চোখেও বিরক্তির সাথে কৌতূহল কিছুতেই কম নেই। সকলেই চুপচাপ তাকিয়ে আছে মন্দিরের উন্মুক্ত দুয়ারের দিকে। মন্দিরের মধ্যে মায়ের দ্বিভাজিত মূর্তিও গ্রামের লোক এই প্রথমবার দেখছে। মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনে চাতালের উপরে জ্বলছে একটা অগ্নিকুণ্ড। তার সামনে ধ্যানমগ্ন হয়ে বসে আছে এক যুবক, শ্যামাবতী। এতগুলো মানুষ শুধুমাত্র এই একটা মানুষকে বিশ্বাস করে মৃত্যু ভয়কে উপেক্ষা করে মধ্যরাতে এখানে উপস্থিত হয়েছে। বেলায় আনন্দবাবু আর ঠাকুরমশাইয়ের সাথে কথা বলার পরে শ্যামাবতী জানিয়ে দিয়েছিল আজ রাতেই সকল রহস্যের জট আর সকল বিপদের অবসান একসাথে ঘটবে। তবে সেই জন্য ও একটা যজ্ঞ করবে, আর তাতে কয়েকটা জিনিস ও আনন্দবাবুকে জোগাড় করতে বলেছিল। বিশেষ কিছুই না, সামান্য কিছু ফল, একটু ঘি, একটা বড় ঝামা ভর্তি জল, কিছু ফুল আর যজ্ঞের টুকিটাকি কিছু জিনিস। আনন্দবাবু কোনো বাক্য ব্যয় না করে সাথে সাথেই সেই সব জোগাড় করে দিয়েছে, কিন্তু সমস্যাটা বেঁধেছিল অন্য জায়গায়। শ্যামাবতী বলেছিল আজ রাতে যেন গাঁয়ের বাচ্চারা বাদে সকল পুরুষ ওই যজ্ঞের সময় যজ্ঞস্থানে উপস্থিত থাকে, সেটা খুবই প্রয়োজনীয়। কিন্তু গাঁয়ের লোকেদের সে কথা বলতেই তারা বেঁকে বসল। যতই হোক, এই কদিনে যেসব ভয়ঙ্কর দৃশ্য ওরা দেখেছে তাতে ভয়ে ছিটকে যাওয়াটাই স্বাভাবিক। সকলেই প্রায় এক কথায় না করে দিল। আনন্দবাবু আর ঠাকুরমশাই গিয়ে সকলকে বোঝালেন, কিন্তু তাতেও কেউ রাজি হলো না। মৃত্যুর ভয় সকলেরই আছে। তা হতাশ হয়ে ওনারা বাড়িতে ফিরে এলেন। শ্যামাকে যখন সমস্ত কিছু বললেন, তখন শ্যামা ওনাদের সাথে আবার যায় সকলের বাড়িতে, কথা বলে তাদের সাথে। সকলের হাতে একটা করে লাল ডোরে বাঁধা মাদুলি দিয়ে হাসি মুখে শান্ত স্বরে বলেছিল, সবই মায়ের ইচ্ছে, তিনি চান আজ স্বচক্ষে আপনারা সব দেখুন। চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি এই মাদুলি যতক্ষণ আপনাদের কাছে আছে কারো কোনো বিপদ হবে না। এই মাদুলিতে মায়ের আশীর্বাদী ফুল আছে। আনন্দবাবু আর ঠাকুরমশাই অবাক হয়ে দেখেছিলেন শুধু এই কথাতেই যে মানুষগুলো একটু আগেই তাদের হাজার বোঝার পরেও মুখের উপরে না করে দিয়েছিল, তারাই কেমন অনায়াসে হ্যাঁ জানিয়ে দিল। এমনকি যে দারোগাবাবু এসবে বিশ্বাসটুকু করেন না, তিনিও হ্যাঁ জানিয়ে দিলেন। আনন্দবাবু না বুঝলেও অভিজ্ঞ ঠাকুরমশাই বেশ বুঝেছেন সম্মোহনী শক্তি এই ছেলের করায়ত্ত। শ্যামাবতী এবার ধীরে ধীরে চোখ খুলল। 2 হাত জোর করে গুরু মানে তার বাবা আর মা শ্মশানকালীর উদ্দেশ্যে প্রণাম করে বিড়বিড় করে প্রার্থনা করল,
সব যেন ঠিকঠাক হয় মা, সব যেন ঠিকঠাক হয়। জয় মা, জয় তারা। তারপর ঘুরে দাঁড়ালো গাঁয়ের বাকিদের দিকে, দেখলো কথা মতোই সকলে তার কেটে দেওয়া গণ্ডির মধ্যেই দাঁড়িয়ে আছে। সকলের উদ্দেশ্যে সে এবারে গলা উঁচিয়ে বলল, আজ আপনারা সকলে যে আমার কথায় এসেছেন আমি এতেই খুব খুশি। তবে বিশ্বাস করুন, সবই মায়ের ইচ্ছে। তিনিই চান আজ এই রাতের প্রতিটা ঘটনার সাক্ষী আপনারা থাকুন। এই নারায়ণগঞ্জে যে বীভৎস মৃত্যুলীলা শুরু হয়েছে তার কারণ মায়ের রোষ। মায়ের সামনে যদি তার সন্তানকে খুন করা হয় তাহলে সেটা কি কোনো মা সহ্য করতে পারে? পারে না। উল্টে সেই সন্তান হারা মায়ের ক্রোধে জ্বলে পুড়ে গোটা জগৎ সংসারও ছারখার হয়ে যেতে পারে। এখানেও ঠিক তেমনটাই হয়েছে। মায়ের সামনেই তার সন্তানকে খুন করা হয়েছে। এই মহাপাপ মা সহ্য করতে পারেন, তাই নিজেই তিনি শাস্তি বিধান করেছেন যে অপরাধীদের মরতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, অপরাধী যারা এখনো পর্যন্ত মারা গিয়েছে তারা সকলেই মায়ের কাছে অপরাধী, তাঁর সন্তানের খুনি। চরণ, ধোপা, কানাই, মঙ্গল ডাকাত, এমনকি নায়েব মশাইয়ের ছেলে শশাঙ্ক ঘোষালও খুনি অপরাধী ছিল। মুখ সামলে শ্যামাবতী, তোমার যে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ দেখছি। ওই ঠাকুর মশাইয়ের সাথে তুমি জোট বেঁধেছ নাকি? হ্যাঁ, তা ওই চুরি যাওয়া গয়নার কত অংশ পাচ্ছ শুনি? এত উত্তেজনা ভালো নয় নায়েব মশাই। আপনার বয়সের কথাটাও ভাবুন। যদিও আপনার বিচার হওয়ারও সময় হয়ে এলো বলে। মানে এই শ্যামাবতী, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কথাটা একটু খোলসা করে বললেই তো হয়। বলছিলাম, রাত তো অনেক হলো, এই নাটকটা এবারে শেষ করলে হয় নাকি? আর বলছিলাম, তোমার মাকে বলে ওই গয়না চোরটাকে একটু ধরে দাও না, তাহলে আমারও একটু সুবিধা হয় আর কি। ঠিকই বলেছেন দারোগা বাবু, সময় উপস্থিত। এবারে এই নারায়ণগঞ্জে এতদিন ধরে যে নাটক চলছে তার অবসান হওয়া সত্যিই উচিত। এখানকার গ্রামবাসীদেরও এতদিন যে অন্ধকারে রাখা হচ্ছিল সেসবও এবার সামনে আসার সময় হয়েছে। কথা বলতে বলতে শ্যামা মন্দিরের চাতাল ছেড়ে এসে দাঁড়িয়েছে মাঠের মাঝামাঝি। জল ভর্তি বড় মাটির ঝামাটা সেখানেই রাখা আছে। ঝামার জল একেবারে স্থির। আকাশের ঠিক মাঝামাঝি এক ফালি কুমড়োর মতো চাঁদের প্রতিচ্ছবি ওই ঝামার জলের মাঝে পড়েছে। শ্যামা আবার চোখ বন্ধ করল, বিড়বিড় করে কিসব মন্ত্র পড়ল। তারপর ডান হাতের তর্জনী ঝামার জলে স্পর্শ করেই তুলে নিল। ঝামার স্থির জল আর চাঁদের প্রতিচ্ছবি কেঁপে উঠল। শ্যামা চোখ খুলে বলল, আসুন সকলে নিজের চোখেই দেখে নিন কি সেই মহাপাপ যার ফলে মায়ের উগ্র রোষ এই নারায়ণগঞ্জের বুকে নেমে এসেছে। দেখুন সকলে। সকলে এবার কৌতূহলী চিত্তে এগিয়ে এলো ঝামাটার কাছে। ঝামার জলের তরঙ্গ কিন্তু এতটুকুও কমেনি, বরং উত্তরোত্তর সেটা যেন বাড়ছে। উপস্থিত সকলে এবারে অবাক হয়ে দেখল, জলের কম্পন বাড়তে বাড়তে চাঁদের প্রতিচ্ছবি কোথায় যেন হারিয়ে গেল। তার জায়গায় ধীরে ধীরে ফুটে উঠল একটা দৃশ্য, একটা গভীর রাতের দৃশ্য। কোনো শব্দ কিন্তু হচ্ছে না, নির্বাক চলচ্চিত্রের মতো চলছে দৃশ্যটা। দৃশ্যে প্রস্ফুটিত জায়গাটা চিনতে কারো সমস্যা হচ্ছে না। এই শ্মশানকালী মন্দিরেরই চাতাল। চাতালের উপরে টিমটিম করে জ্বলছে একটা হ্যারিকেন। সেটার পাশে শুয়ে আছে বেশ বড় দেহধারী একটা লোক। হ্যারিকেনের অল্প আলোতেই ব্যক্তির চোখ মুখ বেশ ভালোই দেখা যাচ্ছে। সকলেই চিনতে পারছে ওটাই মন্দিরের উধাও হয়ে যাওয়া পাহারাদার মধুকর। অকাতরে ঘুমোচ্ছে, আশেপাশে কেউ কোথাও নেই। এবারে হঠাৎ করেই জল আবার কেঁপে উঠল, দৃশ্যেরও পরিবর্তন হল। হঠাৎ করে মধুকরকে ঘিরে ফেলল গোটা চারেক কালো চাদরধারী। ওদের প্রত্যেকের হাতেই অস্ত্র, কারো হাতে লোহার মোটা রড, কারো হাতে কাঁটারি। বুঝতে সমস্যা হয় না মধুকে খুন করতেই ওরা এসেছে। আবার দৃশ্যের পরিবর্তন হল। কালো চাদরধারীর মধ্যে একজন মোটা লোহার রড দিয়ে সজোরে আঘাত করল মধুর মাথায়।
ফিঙ্কে দিয়ে রক্ত ছিটকে পড়ল চাতালময়। মধু চিৎকার করে ওঠার আগেই বাকি তিনজনের একজন চেপে ধরল ওর গলা। বাকিরা তাদের অস্ত্র দিয়ে ছিন্ন ভিন্ন করতে লাগলো মধুর শরীর। রক্তের বন্যা বয়ে গেল জায়গাটায়। গাঁয়ের লোকেদের কয়েকজনই নৃশংস দৃশ্য দেখতে পারল না, মুখ ঘুরিয়ে নিল। দৃশ্য কিন্তু থেমে নেই, সেটা আবার পাল্টাচ্ছে। এখন এই চার চাদরধারীর হাতে জ্বলন্ত মশাল। ওদের মুখে চাদরের আবরণও নেই, চারজনকে স্পষ্ট দেখা যাচ্ছে। এদেরও গাঁয়ের সকলে চেনে, চরণধোপা, কানাই, মঙ্গল ডাকাত আর শশাঙ্ক ঘোষাল। আরও একজন এবারে ওদের কাছে এসে দাঁড়াল। ইনিও সকলের পরিচিত, নায়েব সন্তোষ ঘোষাল। শ্যামা এক ফাঁকে দারোগাবাবুর দিকে তাকিয়েছিল। দেখেছে তার অবিশ্বাসী মুখেও দারুণ বিস্ময়ে ছোটাছুটি করছে। চোখের সামনে স্রেফ একটা মাটির ঝামার স্বচ্ছ জলকে সিনেমার পর্দা হয়ে যাওয়াটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। শ্যামা অবশ্য কিছু বলেনি, অল্প হেসে মাথা নামিয়ে নিয়েছে। এদিকে দৃশ্যে আবার পরিবর্তন এসেছে। চরণ, মঙ্গল আর কানাই তিনজনে মিলে মধুর বিভৎসভাবে ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহটা তুলে নিয়ে কোথায় যেন চলে গেল। অন্যদিকে নায়েব মশাই আর শশাঙ্ক দুজনে মিলে পাশের গঙ্গা থেকে জল তুলে ধুয়ে দিল মন্দিরের চাতাল। কিছুক্ষণের মধ্যেই মধুকরের দেহ নিঃসৃত সকল রক্তই তারা পরিষ্কার করে ফেলল। ততক্ষণে বাকি তিন খনিও ফিরে এল। পাঁচজনে মিলে এবারে এগিয়ে গেল মন্দিরের দিকে। মঙ্গল মোটা লোহার রডের কয়েকটা মুখ্যম ঘা দিতেই দরজার তালা ভেঙে পড়ল। নায়েব মশাই এক লাথিতে খুলে দিল দরজা। তারপর মায়ের শরীরের সকল গয়না খুলে নিয়ে সেখান থেকে চলে গেল। ঝামার জল আবার কেঁপে উঠল। দৃশ্য উধাও হয়ে তার জায়গায় ধীরে ধীরে আবার এক ফালি চাঁদের উজ্জ্বল প্রতিবিম্ব ফুটে উঠল সেখানে। এমন অদ্ভুত আর নৃশংস দৃশ্যের আকস্মিকতায় উপস্থিত সকলেই একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। দারোগাবাবুর স্নায়ু যে সত্যিই দারুণ শক্ত সেটা মানতেই হয়। এত কিছুর পরেও ওনারই হুঁশ প্রথম এলো। আজ যজ্ঞের জন্য এই মাঠ চত্বরে বেশ কিছু মশাল জ্বালানো হয়েছে। সেই আলোতেই উনি দেখলেন নায়েব মশাই পড়িমড়ি করে ছুটে পালাচ্ছেন সেখান থেকে। নায়েব মশাই দাঁড়ান, দাঁড়ান নায়েব মশাই। দারোগাবাবুও ছুটতে যাচ্ছিলেন, কিন্তু শ্যামা তাকে থামিয়ে গম্ভীর স্বরে বলল, যাবেন না দারোগাবাবু, উনি মায়ের অপরাধী, মধুকরের অপরাধী। আমি বা আপনি ওর বিচার করতে পারবো না। মাকেই ওর মহা পাপের শাস্তি দিতে দিন, ওদের মাঝে যাবেন না। দারোগাবাবু কিছু বুঝলেন না বটে, তবে দাঁড়িয়ে পড়লেন। এর পরের দৃশ্যটার জন্য শ্যামা বাদে উপস্থিত আর কেউই প্রস্তুত ছিল না। সকলে বিস্ফারিত চোখে দেখল শ্যামার কেটে দেওয়া গণ্ডির বাইরে যেই না নায়েব মশাই গেলেন, সাথে সাথে তার সামনে উপস্থিত হলো একটা ছায়ামূর্তি। ক্রমে সেই ছায়ামূর্তির রূপ সকলের কাছে স্পষ্ট হল। ওর মাথার একটা দিক কিসে যেন খেয়ে নিয়েছে, সেখান থেকে মস্তিষ্কটা বেরিয়ে এসেছে। ওই দিকের চোখটাও কিসে যেন খুবলে তুলে নিয়েছে। মুখের অপর দিক থেকে মাংস খসে গিয়ে হাড় বেরিয়ে এসেছে। গোটা শরীরে কাদার সাথে অজস্র ক্ষত। না, সেসব ক্ষত থেকে রক্ত ঝরছে না, তার জায়গায় পচা গলা মাংস আর বিলবিলে কালো পোকা বেরিয়ে আসছে। মরা মানুষের মতো ফুলে সবচেটে হয়ে গেছে দেহটা। আর যে চোখটা দেখা যাচ্ছে সেটাতে কোনো মনই নেই, ফ্যাস ফ্যাস করছে সাদা ওই চোখটা। বিভৎস প্রেতমূর্তি এবারে চেপে ধরল নায়েবের গলা। তারপরে প্রচণ্ড একটা গর্জন করে তার মাথাটা ছিঁড়ে নিয়ে রক্ত খেতে শুরু করল। দারোগাবাবুর মতো কঠিন মনের মানুষও দেখতে পারলেন না, মুখ ঘুরিয়ে নিলেন। মাঠের পাশেই একটা চিতা সাজানো ছিল, সেটা সকলেই দেখেছিল, কিন্তু কারণটা বুঝতে পারেনি। শ্যামা এবারে কয়েকটা পাটকাঠি জ্বালিয়ে ধীর কদমে চিতাটার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, মধুকরের দেহ ওই জানোয়ারগুলো গঙ্গার পাশের জঙ্গলে ফেলে দিয়েছিল। শিয়ালের দল সেটাকে ছিঁড়ে খেয়েছে। আমি ওর দেহের অবশিষ্টাংশ সংগ্রহ করে এই চিতার মধ্যে সাজিয়ে দিয়েছি। এখন শুধু একটা কাজই বাকি, মধুকরের আত্মার মুক্তি কার্য। এরপরে চিতাটাকে কয়েকবার প্রদক্ষিণ করে তাতে অগ্নিসংযোগ করল। দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। উল্টো দিকে মধুর অতৃপ্ত আত্মাও ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের আঁধারে।
বসু মল্লিক বাড়ির বসার ঘরে বসে আছে তিনজন, আনন্দবাবু, ঠাকুরমশাই আর শ্যামাপদ। আজ আনন্দবাবু আর তার ঠাকুরমশাইয়ের চোখে কিছু প্রশ্নের ছোঁয়া থাকলেও ভয়টা আর একেবারেই নেই। এবারে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক। প্রথমেই কর্তাবাবুর প্রশ্নের উত্তর কটা দিই। মায়ের সেই সকল চুরি যাওয়া গয়না আমার কাছেই আছে। ঠিক যেই দিন ঠাকুরমশাই প্রথম আমার কথা ভাবলেন সেদিনই আমি জানতে পেরেছিলাম। এর কারণ মায়ের ইচ্ছে বলতে পারেন। সেদিন আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি। এরপর এই গ্রামে এসেই মধুকরের প্রেতের দর্শন পাই। সে তখন শশাঙ্ক আর মঙ্গলকে সাবার করছিল। ওরা দুজনে আসলে ওই রাতে সব গয়না বেচে দিতেই বেরিয়েছিল। মধুকর মরে গিয়েও নিজের কাজ কিন্তু ভোলেনি। মায়ের সামনেই মধুকে মারা হয়েছিল। মা এই পাপ কখনোই মেনে নেন না। তিনি পাপীদের শাস্তি দিয়েছেন। মায়ের কোপ অতি ভয়ঙ্কর, সেটা দ্রুত শান্ত করার দরকার ছিল, নইলে অনর্থ হতে পারত। ঠাকুর মশাইও তো এসব জানতেন না, তাই না? জানতাম মানে মানে আর চুপ করে থেকে কোনো লাভ নেই ঠাকুর মশাই। আপনি যে বামাচারী তান্ত্রিক বংশের সন্তান আর পারিবারিক সূত্রেই যে বেশ কিছু ক্ষমতার অধিকারী, সেটা আপনাকে দেখেই আমি বুঝেছি। সেই রাতে ধ্যানের মধ্যে আপনিও তো মধুকরের খুনের দৃশ্য দেখেছিলেন, তাই না? মধুকরের অতৃপ্ত আত্মার সাথে আপনার সংযোগও তো হয়েছিল, কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ, আমি সেদিন এই সবই দেখেছিলাম। তাহলে আমাকে আগে বলেননি কেন? কারণ আমি চাইনি এসবের মধ্যে কোনো বাধা আসুক। আমি বুঝেছিলাম আমরা যদি এসবের মধ্যে ঢুকি তাহলে গোটা নারায়ণগঞ্জই শ্মশান হয়ে যাবে। উনি সত্যিই বলছেন কর্তাবাবু? এই কারণেই সব জেনেও উনি চুপ করেছিলেন। আমার আরো দুটো প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। মায়ের মূর্তির ফাটলের কি বিধান হবে শ্যামাপদ? আর নায়েবের হাতেও তো তোমার দেওয়া মাদুলি ছিল, তাহলে তার কি করে? মূর্তির কোনো বিধানের দরকার নেই ঠাকুর মশাই, মন্দিরে গিয়ে দেখুন। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে সবই মায়ের ইচ্ছে। আমরা নিমিত্ত মাত্র ঠাকুর মশাই। আমার দেওয়া সবকটা মাদুলির মধ্যে মায়ের আশীর্বাদী ফুল থাকলেও একটাতে ছিল না। এবার তাহলে আমি চলি কর্তাবাবু, আমার কাজ শেষ। আর কোনো সমস্যা হবে না। আমার পুঁটুলিটা রেখে যাচ্ছি, ওটার মধ্যেই মায়ের গয়নাগুলো আছে। চলে যাচ্ছি মানেটা কি? এমন ভাবে যাই বললেই ছাড়া যায় নাকি? কটা দিন আমার আতিথ্য গ্রহণ করে তবে যাবে। তা হয় না কর্তাবাবু, এক জায়গায় থাকা যে আমার স্বভাব নয়। তাছাড়া যেমন আপনারা আমাকে ডাকলেন, তেমন আরো কতজন যে ডাকে, তাদেরও তো সাহায্য করতে হবে নাকি? আমাকে দয়া করে এবারটির মতো বিদায় দিন। কথা দিলাম পরে আবার নিশ্চয়ই আসবো। আনন্দবাবু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে ঠাকুরমশাই বললেন, ওকে ছেড়ে দিন কর্তাবাবু, ও ঠিকই বলেছে। আমাদের মতো আরো অনেকে আছে যাদের ওর দরকার। যাও শ্যামাপদ, আর ভালো থেকো। শ্যামাপদ হাসি মুখে ওনাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। আনন্দবাবু আর ঠাকুরমশাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন ওর চলে যাওয়ার পথের দিকে চেয়ে। ঘরটা অদ্ভুত নিস্তব্ধতায় চাপা পড়ে গেল। শেষ হলো স্কেরিটেলসের আজকের গল্প, কঙ্কালী কালীর কোপ। তোমরা যারা এতদূর গল্পটা শেষ পর্যন্ত শুনলে, তোমরা কে কোথা থেকে আজকের গল্প শুনলে অবশ্যই কিন্তু আমায় প্রত্যেকে কমেন্ট করে জানাও। এছাড়া আমায় ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলো না। আমার ইনস্টা আইডি একদম ডেসক্রিপশনের উপরেই দেয়া আছে। আজকের গল্পটি লিখেছে সাগর ঘোষ, গল্প পাঠে শুভ। অন্যান্য বিভিন্ন ভূমিকায় অভিক, সৌরভ সাহা, আদিত্য, সঞ্চয়িতা,
এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। আজকের গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো। স্কেরি টেলসকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর নতুন গল্পের আপডেটস সবার আগে পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে এসো। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরব। ততক্ষণের জন্য বাই।